ফিজিক্স ক্লাস 11 কোশ্চেন পেপার 2 নম্বরের সলিউশন। দেখি সেকশন 1-এ 14টা এমসিকিউ আছে, সে দেখি প্রথম থেকে এক এক করে। তো 1 নম্বর এমসিকিউতে কি বলছে, যে একটি ঘর্ষণহীন টেবিলে 2 কেজি ও 1 কেজি ব্লক দুটি সংস্পর্শে আছে। 2 কেজি ব্লকের ওপর 3 নিউটন বল প্রয়োগ করলে দুটি ব্লকের সংস্পর্শে থাকা বল, মানে সংস্পর্শজনিত বল যেটা, সেটা কত হবে। এই কোশ্চেনটা দেখো, এর আগের যে পেপারটা করেছি, মানে পেপার নাম্বার 1 প্রথম পেপার, তো সেই পেপারেও তো কিন্তু সেম কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তাহলে এখানে কি করছি দেখে নিই। তাহলে এখানে কি করেছিলাম, যে ধরে নিচ্ছি একটা ছবিটা আঁকছি, একটা ব্লক, এটা হচ্ছে কি 2 কেজি, আর এর সাথে একটা ব্লক আছে, সেটা হচ্ছে 1 কেজি, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, যে 3 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 2 কেজি বলের ওপর, তার মানে 3 নিউটন এখানে বল প্রয়োগ করা হচ্ছে, 3 নিউটন। তাহলে 3 নিউটন যখন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে 2 কেজির জন্য 1 কেজির উপর একটা সংস্পর্শজনিত বল হচ্ছে, যেটাকে আমি ধরছি কি, যেটাকে আমি ধরছি এফ, স্মল এফ। আর আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী 1 কেজির জন্য 2 কেজির উপর একটা সংস্পর্শজনিত বল প্রয়োগ হচ্ছে, যেটা হচ্ছে বিপরীত দিক বরাবর, সেটাও স্মল এফ, ঠিক আছে। তাহলে এখানে এই বলের জন্য যদি ত্বরণ এ হয়, তাহলে এখানে সমীকরণগুলো কি কি হচ্ছে, তাহলে সমীকরণ হচ্ছে যে 3 মাইনাস এফ, তাই তো। এইটা ইকুয়াল টু হচ্ছে কার সরণ হচ্ছে 2 কেজি, কারণ এখানে আমাকে কি করতে হচ্ছে, মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করতে হচ্ছে, তাহলে 2a প্রথম সমীকরণ। পরেরটার ক্ষেত্রে কি বেরোচ্ছে, পরেরটার ক্ষেত্রে শুধুমাত্র এফ রয়েছে 1 কেজি ব্লকের জন্য, তাহলে এফ ইকুয়াল টু কি হচ্ছে এ, তাই তো। তাহলে এফ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, যে এখান থেকে পেয়ে যাচ্ছি যে 3 ইকুয়াল টু 2a প্লাস এফ, তাই তো। তার মানে ইকুয়াল টু হচ্ছে 3a, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে তাহলে এফ ইকুয়াল টু কি হবে, 1 নিউটন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন বি। ওকে, এবার পরের কোশ্চেন কি হচ্ছে, বলেছে যে ভূপৃষ্ঠ থেকে, প্রথম কোশ্চেন হয়ে গেছে, দ্বিতীয় কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় এমভরের একটি বস্তুকে তোলা হলো, বস্তুটির মহাকর্ষীয় স্থিতিশক্তির পরিবর্তন কি হবে। তাহলে দেখানো, এইটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ, ঠিক আছে, যেখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ কি হচ্ছে জি, তাই তো, ভূপৃষ্ঠ। তাহলে এখান থেকে পৃথিবীর কেন্দ্র যদি এটা হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব কি, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ যেটা 8, তাহলে এই যে ভূপৃষ্ঠে কোনো একটা বস্তুর স্থিতিশক্তি কি হচ্ছে এমজিআর, এটাই হচ্ছে বস্তুটার স্থিতিশক্তি। এবার যদি কি বলেছে, যে আরো আর উচ্চতায় ওঠানো হলো, মানে এখানে আরো আর উচ্চতায় ওঠানো হলো, তাহলে এখানে বস্তুটার স্থিতিশক্তি কতটা হবে, তাহলে এখানে বস্তুটার স্থিতিশক্তি হবে এম জি প্রাইম ইন্টু কটা আর আছে, 2r, তার মানে 2m প্রাইম আর প্লাস আর, দুটোই আর, এই ডিস্টেন্সটাও আর, তাই তো। তাহলে এইটা আমার স্থিতিশক্তির, তাহলে এই জি প্রাইমের মানটা আমার এখন জানা নেই, তাহলে জি প্রাইমের মানটা কি হবে দেখি। তাহলে আমরা কি জানি, যে এই উচ্চতা ওঠার জন্য জি প্রাইম হবে জি ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এখানে এই ভ্যালুটা কেন লিখছি, দেখো এখানে কিন্তু আমরা যখন করি তখন আমরা ধরে নিই যে এইচ বাই আর টার্মটা খুবই ছোট একের থেকে, তার জন্য আমরা কি করতাম, যে এই -2টাকে এখানে ঢুকিয়ে লিখতাম, কিন্তু এখানে আমরা সেটা করছি না, কারণ এখানে এইচ ইকুয়াল টু আর, তাই জন্য আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 1 প্লাস আর বাই আর, মানে হচ্ছে 1, এইচ ইকুয়াল টু আর, এই ডিস্টেন্সটা, তাহলে এইটা টু দি পাওয়ার, তার মানে কি হচ্ছে জি বাই 4, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 2m ইন্টু জি বাই 4 ইন্টু আর, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি, যে হাফ এম জি আর। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কি হচ্ছে, এখানে আছে mgr আর এখানে হচ্ছে হাফ mgr, তাহলে পরিবর্তন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে mgr মাইনাস হাফ mgr, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ mgr, এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে অপশন কোনটা সঠিক হচ্ছে, অপশন ডি,
হচ্ছে সঠিক। ওকে, এবার আসছি 3 নম্বর কোশ্চেন। তাহলে বোর্ডটা একটু মুছে নিই। তাহলে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে যে পি ইকুয়াল টু আলফা বাই বিটা মাইনাস আলফা জেড বাই ই। তার মানে দিয়েছে যে পি, যেখানে দিয়েছে পি মানে হচ্ছে চাপ, সেইটা ইকুয়াল টু আলফা বাই বিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই ই, এটা দিয়েছে, তাই তো? তাহলে এখানে কি বলেছে যে পি হচ্ছে চাপ, জেড হচ্ছে দূরত্ব, আর ই হচ্ছে শক্তি। তাহলে আলফা ও বিটার মাত্রীয় সংকেত কি হবে? তাহলে আলফার বিটার সংকেত আমাকে বের করতে হলে দেখো কি করে বের করব। তাহলে দেখো এখানে আমরা কি জানি যে মাত্রার সীমাবদ্ধতা থেকে জানি যে ত্রিগোণমিতিক কোনো ফাংশন যেমন সাইন এক্স, ট্যান এক্স বা কস এক্স, এগুলো কি হিসাবে ধরা হয়? মাত্রাহীন রাশি, বা থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 হিসাবে লেখা হয়, মাত্রাহীন রাশি হিসাবে লেখা হয়। আবার ই টু দি পাওয়ার এটাও মাত্রাহীন। তার মানে এই পুরোটা মাত্রাহীন যদি হয়ে যায় তাহলে পি এর মাত্রা হচ্ছে আলফা বাই বিটা। তার মানে আমাকে আলফার মাত্রা আমাকে জানতে হচ্ছে, তবেই আমি বিটার মাত্রা পাবো, কারণ আলফার মাত্রা এখানে রয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এই পুরো টার্মটা যদি মাত্রাহীন হয় তাহলে আলফা বাই জেড বাই ই এই পুরোটা হচ্ছে মাত্রাহীন, এই পুরোটা হচ্ছে মাত্রাহীন। তাহলে এখন আলফা ইকুয়াল টু কি হচ্ছে? আলফার মাত্রা কি হবে দেখি। তাহলে আলফার মাত্রা হচ্ছে যে ই এর মাত্রা ডিভাইডেড বাই জেড এর মাত্রা, তাহলে ই এর মাত্রা আমরা কি জানি? ই এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে ই এর মাত্রা। আর জেড এর মাত্রা কি হচ্ছে? জেড এর মাত্রা হচ্ছে এল। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আলফার মাত্রা যখন পেয়ে গেলাম তাহলে আমার এখান থেকে অপশন কি করতে পারবো? না, অপশন করতে পারছি কি? অপশন করতে পারছি না। এখানে দেখো এ আর সি দুটোর মধ্যে কনফিউশন রয়েছে, তাহলে আমাকে বিটাটা বের করতেই হবে। তাহলে বিটাটা বের করি। তাহলে এখন কি জানি যে চাপের মাত্রা মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তার মানে হচ্ছে এম এল মাইনাস 1 টি মাইনাস 2, এটা এইটা ইকুয়াল টু এখন কার মাত্রা হচ্ছে? আলফার মাত্রা বাই বিটার মাত্রা, এটা। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? যে বিটার মাত্রা ইকুয়াল টু কি হচ্ছে? বিটার মাত্রা ইকুয়াল টু হচ্ছে যে আলফার মাত্রা ডিভাইডেড বাই এম এল মাইনাস 1 টি মাইনাস 2, এটা। ওকে, তাহলে এখান থেকে আলফার মাত্রার এই মানটা বসাই কি? যে এম এল টি মাইনাস 2, এটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এম এল টি মাইনাস 2, এখানে এল টু দি পাওয়ার মাইনাস 1 ছিল। তাহলে দেখো টি এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এও কেটে যাচ্ছে, এও কেটে যাচ্ছে। তাহলে কে থাকছে? এখানে এল আছে, এখানে এল টু দি পাওয়ার, তার মানে এল স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এখন এটা হয়ে গেল। তাহলে আলফার মাত্রা পেয়ে গেছি, বিটার মাত্রা পেয়ে গেছি। তাহলে অপশন কোনটা রাইট হচ্ছে? অপশন এ হচ্ছে রাইট। ওকে, এবার পরের কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেনে যে একটি বল ক্ষেত্রে কণার স্থিতিশক্তির মান দিয়ে দিয়েছে, যেখানে এ ও বি হলো ধ্রুবক। ওকে, তাহলে আর হচ্ছে বল ক্ষেত্রের কেন্দ্র থেকে কণার দূরত্ব। সুস্থির সাম্যে কণার দূরত্ব কত হবে? এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখি, মুছে দিই। হ্যাঁ, চলো দেখি। তাহলে সুস্থির সাম্যে যখন আমাকে বের করতে হবে, তাহলে বস্তুটা সাম্যে কখন থাকবে? যখন এখানে ইউ এর মান কি দেওয়া আছে? ইউ ইকুয়াল টু দেওয়া আছে এ বাই আর স্কোয়ার। তাহলে বস্তুটা সাম্যে থাকবে যখন ডিইউ ডিআর ইকুয়াল টু 0 হবে। তাহলে ডিইউ ডিআর ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে, দেখো আর এর এখানে পাওয়ার কত আছে? -2 হচ্ছে। তার মানে এইটা হচ্ছে -2 এ বাই আর কিউব, এটা হচ্ছে। আর এইটা কি হয়ে যাচ্ছে? -1 নিচে আছে যেহেতু, উপরে গেলে প্লাস, তার মানে +1 ইন্টু বি বাই আর স্কোয়ার, এটা দাঁড়ালো। তাহলে এই পুরোটা ইকুয়াল টু 0, তবেই বস্তুটা সামনে থাকবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি -2a বাই আর ইকুয়াল টু হচ্ছে বি, এটা প্লাস হয়ে যাচ্ছে এক সাইডে চলে গেলে, এইটা ইকুয়াল টু হচ্ছে বি বাই 1।
তার মানে এখান থেকে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2a/b, আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2a/b। এবার তাহলে আমি এখান থেকে মানটা কিন্তু পেয়ে যাচ্ছি বি এর অপশন, কিন্তু এটা কি আদৌ সুস্থির সাম্য হচ্ছে সেটা চেক করে নিই একবার। তাহলে সেটা চেক করার জন্য আমাকে কি করতে হচ্ছে, তাহলে আর একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিইউ dr2 ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে ডিইউ dr2 ইকুয়াল টু হচ্ছে দেখো 6a/r⁴, আর এইটা কি হচ্ছে, এটা হচ্ছে -2b/r³। এটা এবার আর এর এই মানটা এখানে বসাই, আর এর মানটা যদি এখানে বসাই তাহলে কি হয়ে যাচ্ছে দেখি, 6a ইন্টু b⁴ উপরে, আর এখানে হচ্ছে 2⁴ মানে কত হয়, 2⁴ মানে হচ্ছে 16 আর a⁴, তার মানে একটা এ কেটে যাচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে 2b/2⁵, মানে হচ্ছে 8, এটা হচ্ছে নিচে হচ্ছে a³ আর উপরে হচ্ছে b³, তাই তো। তাহলে পুরো সংখ্যাটা এটা হচ্ছে 3 × 8 b³/a³ মাইনাস এটা কি হচ্ছে 2 × 8 b³/a³, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 1 × 8 b³/a³, তার মানে এইটা কি হচ্ছে পজিটিভ ভ্যালু, তার মানে পজিটিভ ভ্যালু মানে কি হচ্ছে সুস্থির সাম্য, আর যদি নেগেটিভ হতো তাহলে এটা হয়ে যেত অস্থির সাম্য। ওকে, তাহলে এটা হয়ে গেল, এর অপশন আগেই দিয়ে দিয়েছি। এবার কি বলা যাচ্ছে, এবার পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন 5 নম্বর দেখি, তার আগে কোডটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, দেখি তাহলে পরের কোশ্চেন বলেছে যে 30 ডিগ্রি নতি বিশিষ্ট, মানে যখন 30 ডিগ্রি ছিল, ঠিক আছে, তাহলে তখন কি বলেছে একটি নততলে m1 ভরের কে রাখলে গড়িয়ে পড়তে শুরু করে। তার মানে এখানে m1 ভরকে যখন রাখছি তখন গড়িয়ে পড়তে শুরু করছে, তার মানে তখন এটা কি হচ্ছে সেই এইটাই পর্যন্ত ওর ঘর্ষণ বল ছিল, এই 30 ডিগ্রি হয়ে গেলেই তখন আর ঘর্ষণ বল ওকে ধরে রাখতে পারছে না। ওকে, আবার বলছে যে m1 এর পরিবর্তে যদি m2 ভর রাখি, m1 এর পরিবর্তে যদি m2 ভর রাখছি, অন্য এক জায়গায় m2 ভর রেখে দিলাম, তাহলে m2 ভর রাখলে এটা কি বলছে যে m2 গড়াতে শুরু করবে যদি নতি, কি বলছে যে নতির মান 40 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের উপর নির্ভর করে। তাহলে এখানে m1 m2 এর উপর কি নির্ভরশীল তেমন ভাবে হচ্ছে না, এখানে অ্যাঙ্গেলের উপর, অ্যাঙ্গেলটা পুরো ঘর্ষণের উপর নির্ভর করে। তাহলে এইখান থেকে আমি বলতে পারবো না যে m1 মাস্ট বি গ্রেটার দেন m2, না m1 লেস দেন m2, নাকি m1 ইকুয়াল টু m2, এটা তিনটেই আমি বলতে পারছি না, তিনটের মধ্যে যে কোনো কিছু হতে পারে। তাহলে এটাই আমি অপশন ডি ক্লিক করছি, তিনটেই সম্ভব। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে যে ভি আয়তনের একটি সাবানের বুদবুদ তৈরি করতে কৃতকার্যের পরিমাণ হয় ডাব্লু, তাই তো। তাহলে কৃতকার্যের পরিমাণ যদি ডাব্লু হয়, তাহলে এখানে বলেছে যে, তাহলে আমরা কি জানি যে এই ক্ষেত্রে 2v আয়তনের একটি সাবানে বুদবুদ তৈরি করতে, তাহলে আমরা কি জানি যে এর ক্ষেত্রে আমার পৃষ্ঠটানের এটা কোশ্চেন, তাহলে আমার ডাব্লু পরিমাণ কার্য হচ্ছে কার সাথে, ভি এর জন্য হচ্ছে ডাব্লু পরিমাণ। তার মানে এখানে এই যে ডাব্লু, এই ডাব্লুটা লেখাটা ঠিক হলো না, এখানে যে এই ডাব্লু কার সাথে প্রপোর্শনাল, ডাব্লু হচ্ছে ক্ষেত্রফলের সাথে প্রপোর্শনাল, তাই তো। কারণ এখানে ডাব্লু ইকুয়াল টু কি হয়, ডাব্লু ইকুয়াল টু হয় পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল, এখান থেকে আমরা পাই। তাহলে ডাব্লু যদি এর সাথে হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে ভি এর উপর নির্ভরশীল করছে, তাহলে যদি এটা 2b হয়ে যায় তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হচ্ছে, ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 2√3, এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি, এতটা এই পরিমাণে বৃদ্ধি হচ্ছে। তার মানে ক্ষেত্রফলের এত যদি বৃদ্ধি হয় তাহলে সেইখানে কৃতকার্য কত হবে, কৃতকার্য হবে এইটা ইন্টু ডাব্লু, তার মানে এখানে অপশন সি হবে রাইট। ওকে, এইভাবে করতে হবে। এবার বলছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে যে
কোশ্চেন নাম্বার 7 বলছে যে এই সাইন স্কোয়ার ওমেগা টি অপেক্ষকটি কি নির্দেশ করে, তাই তো। তাহলে দেখো আমি লিখছি, যদি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি, এটা একটা অপেক্ষক, তাই তো। তাহলে এইটা ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি, এটা লিখছি। তাহলে এইটা যদি হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি এইভাবে, যে কি জানি যে আমরা cos 2 ওমেগা টি ইকুয়াল টু মান কি হবে, cos স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এটা হবে। তাহলে এখান থেকে cos স্কোয়ার ওমেগা টি মানেই হচ্ছে 1 মাইনাস, তার মানে 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, যে 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2, এটা হয়ে যাচ্ছে ফাংশন। তার মানে ফাংশন হয়ে যাচ্ছে হাফ মাইনাস হাফ cos ওমেগা টি, তার মানে এটা cos ওমেগা টির সাথে ভ্যারি করছে। তাহলে cos ওমেগা টির সাথে যদি ভ্যারি করে তার মানে এটা একটা পর্যায়বৃত্ত গতি হচ্ছে, মানে সরল দোল গতি হচ্ছে, ঠিক আছে। তাহলে সরল দোল গতি যদি হয়, এখানে 2 ছিল, সরল দোল গতি হয়, এর ক্ষেত্রে কম্পাঙ্কের মান কত হচ্ছে, এর ক্ষেত্রে তাহলে পর্যায়কাল বের করতে বলেছে। তাহলে এর ক্ষেত্রে ওমেগার মান হচ্ছে, ওমেগার জায়গায় 2 ওমেগা, তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি, টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই ওমেগা। তাহলে এখানে ওমেগার জায়গায় 2 ওমেগা বসতে হবে, তাহলে 2 ওমেগা বসালে পাই বাই ওমেগা, তাহলে কি হবে, এটা সরল দোল গতি এবং এর পর্যায়কাল কত হচ্ছে পাই বাই ওমেগা। তাহলে অপশন ই হবে কারেক্ট অ্যান্সার। এবার আসছি পরের কোশ্চেন, তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই। তাহলে দেখো পরের কোশ্চেনে কি বলছে, যে একটি কণার প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে। তাহলে প্রাথমিক বেগ সমান আমি ধরে নিচ্ছি যে ইউ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা ধরে নিলাম। এবার বলে দিয়েছে ত্বরণও বলে দিয়েছে, ত্বরণকে ধরে নিচ্ছি স্মল এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ, এটাও ত্বরণ ধরে নিলাম। বলছে 10 সেকেন্ড পরে কণাটির বেগের মান কি হবে। তাহলে কণাটির বেগ কি আমরা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি, তাই তো। তাহলে এখানে টি কিন্তু স্কেলার, তাহলে ইউ এর মান কত হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এর মান যদি বসাই তাহলে কি হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা দাঁড়াচ্ছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ। তাহলে এইটা হয়ে গেল আমার ভেক্টরের মানটা, কিন্তু এখানে কি দিয়েছে, এখানে মান দিয়েছে, তার মানে আমাকে এর মড বের করতে হচ্ছে। তাহলে ভি এর মড বের করলে ইকুয়াল টু কি হচ্ছে √7a স্কোয়ার প্লাস 7a স্কোয়ার, তার মানে হচ্ছে কত 7√2, তার মানে আমার 7√2 হবে অ্যান্সার। তাহলে আমার অপশন কোনটা, এই বি হবে অ্যান্সার। ওকে, এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে। থার্মোডাইনামিক্স থেকে কি একটা কোশ্চেন দিয়েছে দেখি। এখানে কোশ্চেন দিয়েছে যে একটি গ্যাসীয় মিশ্রণে 16 গ্রাম হিলিয়াম ও 16 গ্রাম অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে মিশ্রণের সিপি বাই সিভির মান কত হবে, সিপি বাই সিভির মান। তাহলে এটা আমাদের চেক করতে হবে, তাহলে দেখে নিই একবার। তাহলে তার আগে একবার দেখি, তাহলে এটা করার একটা শর্টকাট প্রসেস আছে, সেটা কি। তাহলে দেখো হিলিয়াম কিভাবে থাকে, হিলিয়াম সাধারণত যেটা H2 আমরা বলি, ঠিক আছে। তাহলে H2 সাধারণত কিভাবে থাকে, H2 থাকে যে 16 গ্রাম হিলিয়াম, 16 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম হচ্ছে 16 গ্রাম হিলিয়াম। তাহলে হিলিয়ামের 16 গ্রাম হিলিয়াম মানে হয়ে যাচ্ছে এখানে He এটা 2, আর এখানে দিয়েছে অক্সিজেন হচ্ছে 8 অক্সিজেন। ওকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কত দিয়েছে 1 মোল, অক্সিজেনের 16 গ্রাম মানে হচ্ছে 1 মোল, আর এর ক্ষেত্রে 16 গ্রাম মানে হচ্ছে 2He, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে যে আমার 8 মোল। তাহলে দেখানো এখানে যে প্রসেসটা, তাহলে এই যে
হিলিয়াম সাধারণত কিভাবে থাকে, He একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এর ক্ষেত্রে এক পারমাণবিক ভাবে লিখতে পারি। সেটা কি, এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত হয় 1.67, আর অক্সিজেন কিভাবে থাকে O2 হিসাবে থাকে, তাহলে এটা হচ্ছে দ্বিপারমাণবিক, তাহলে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত হয় 1.4। তাহলে দেখো 8 ইন্টু 1.67 প্লাস 1 ইন্টু এইটা ডিভাইডেড বাই যদি 9 করি, তাহলে দেখো এই প্রসেসটা কিন্তু হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা যেটা আসবে সেটা আসবে তোমার 8 ইন্টু 1.67 ইকুয়াল টু 13.36 প্লাস 1 ইন্টু 1.4, তার মানে হচ্ছে 14.76 টোটাল ডিভাইডেড বাই 9, তার মানে এটা অ্যারাউন্ড আসছে যে 1.64, তার মানে এটা কাছাকাছি কার কাছে আছে, এখানে অপশন 62, তার মানে 62 হবে আনসার। ওকে, এটা হচ্ছে শর্টকাট প্রসেসে আমি করে দিলাম। এবার দেখি অন্যটা কি আছে। 10 নম্বর কোশ্চেনে কি বলছে, 10 নম্বর কোশ্চেনে বলছে যে 1 ন্যানো ওয়াট পার মিটার স্কোয়ার শব্দের তীব্রতা লেভেলের মান হবে। তাহলে আমরা জানি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে, এত ওয়াট পার মিটার স্কোয়ার শব্দের তীব্রতা লেভেল হয় 0 ডেসিবেল, 0 ডিবি। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এর ক্ষেত্রে এটা হয় 10 ডিবি। ওকে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -10 এর ক্ষেত্রে এটা হয় 20 ডিবি, আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এর ক্ষেত্রে এটা হয় 30 ডিবি। তাহলে 1 ন্যানো মানে হচ্ছে 1 ইন 10 টু দি পাওয়ার 9, তার মানে এর ক্ষেত্রে কত হবে 30 ডিবি। ওকে, এবার আসছি পরেরটা কি দিয়েছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দিয়েছে যে একটি নির্দিষ্ট বল দ্বারা 3 কেজি ভর বিশিষ্ট বস্তুকে টি সেকেন্ডে এস মিটার দূরত্বে সরিয়ে দিলে, যেখানে এস এর মান দিয়ে দিয়েছে যে এস ইকুয়াল টু হচ্ছে 1/3 টি স্কোয়ার, এটা দিয়ে দিয়েছে। তাহলে ওই বল কর্তৃক 2 সেকেন্ডে কৃতকার্য কত হবে। তাহলে দেখো আমরা কি জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ, মানে হচ্ছে কৃতকার্য ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, তাই তো। তাহলে এখানে বলকেও লিখতে পারি যে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তাহলে আমার এখানে ত্বরণের মান জানা নেই, তার মানে এই মানটাকেই আমাকে ডেরিভেটিভ করতে হবে। তার মানে ডিএস ডিটি যদি করি তাহলে এই মানটা কত আসছে 2t/3। আবার যদি d2s dt টি স্কোয়ার করি তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2/3, তাহলে এটাই মান হচ্ছে ত্বরণের, তাহলে আমরা কি করতে পারি m ইন্টু তার মানে 2/3 মানটা বসালাম, এস এর জায়গায় বসাচ্ছি 1/3 টি স্কোয়ার, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে 2m টি স্কোয়ার ডিভাইডেড বাই 9, এটা বেরোলো। এখন কি মান দিয়ে দিয়েছে, যে 3 কেজি ভর দিয়ে দিয়েছে, তাই তো, আর টি সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড দিয়েছে, 2 সেকেন্ডের জন্য দিয়েছে। তাহলে ইকুয়াল টু লিখি 2 ইন্টু 3 ইন্টু 2 সেকেন্ড মানে হচ্ছে 4, 2 স্কোয়ার বাই 9, তার মানে এটা হয়ে যাচ্ছে 3, আর এইদিকে হচ্ছে 8, তার মানে 8/3 এত জুল, তার মানে 8/3 জুল হবে অ্যান্সার, তার মানে অপশন এ হচ্ছে রাইট। ওকে, এবার কি বলছে যে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা এবং একটি আদর্শ হিমায়কের কর্মদক্ষতা যদি বিটা হয়, তাহলে এদের সম্পর্ক আমার তাহলে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যেটা আপাতত সিলেবাসে নেই। ওকে, এবছরের সিলেবাস থেকে বাদ দিয়েছে, তাও বলে দিচ্ছি। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে যে ইটা ইকুয়াল টু 1 প্লাস বিটা, এইটাই এদের সম্পর্ক হয়, তার মানে অপশন ই হবে এর ক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আসছে কি যে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তু, অবাধে পতনশীল মানে উপর থেকে পড়ছে। ওকে, তাহলে এই অবাধে পতনশীল একটি বস্তুর চতুর্থ পঞ্চম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে অবাধে পতনশীল হলে ইউ ইকুয়াল টু কি হবে 0, এর ক্ষেত্রে কি অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ইকুয়াল টু প্লাস জি, এ ইকুয়াল টু প্লাস জি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান, এবার এর ক্ষেত্রে চতুর্থ সেকেন্ড, তার মানে h4 ইকুয়াল টু কি হয়, h4 ইকুয়াল টু হয় হাফ ইন্টু
জি ইন্টু কি হয় যে 2 ইন্টু 4 মাইনাস 1, এটা ফর্মুলা। আর এইচ ফিফথ ইকুয়াল টু কি হবে, মানে পঞ্চম সপ্তম 5 সেকেন্ডে, তার মানে হাফ ইন্টু জি ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1, তার মানে এইটা ইকুয়াল টু 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, তার মানে হচ্ছে 7 2 জি। আর এর ক্ষেত্রে হচ্ছে 2 5 10 মাইনাস 1, তার মানে 9 9/2 জি। তার মানে এবার এইটা বাই এইটার কি বলেছে, অনুপাত বলেছে, তার মানে h4 ডিভাইডেড বাই h5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7/2 জি ডিভাইডেড বাই 9/2 জি, তার মানে হয়ে যাচ্ছে 7/9। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার দেখি এটা মুছে দিই। এবার দেখো পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে যে একটি বুদবুদ কোনো জলাশয়ের নিচ থেকে উপরে উঠে এলে তার আয়তন দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলীয় চাপ এইচ উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের চাপের সমান হলে জলাশয়ের গভীরতা কত? তাহলে কি দেখো, এখান থেকে উপরে উঠছে, তাহলে আয়তন দ্বিগুণ হচ্ছে। আয়তন যখন আয়তন কম ছিল, ধরো প্রথমে আয়তন ছিল ভি, তাহলে তখন উচ্চতা ছিল কি হচ্ছে, তখন উচ্চতা, তখন যে গভীরতা ছিল, তাহলে সেই অনুযায়ী এটা কি হচ্ছে, দুগুণ বাড়ছে, এটা 2b হয়ে যাচ্ছে। তাহলে এইচটাও তাহলে কি হচ্ছে, কত গভীরে ছিল, এটাও ছিল 2h গভীরতায়, মানে এটা এখানে অপশন হবে 2h। ঠিক আছে, এবার আসছে সেকশন 2 এর কোশ্চেনগুলো, গ্রুপের 1 নম্বরের প্রশ্ন। সেগুলো প্রথমের কোশ্চেনটা কি বলেছে, যে সরণ কি অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে। তার মানে ধরো কোনো একটা বস্তু আমি ধরে নিচ্ছি এ বিন্দুতে রয়েছে, সে এ বিন্দু থেকে এইভাবে বি বিন্দুতে এসে পৌঁছালো, ঠিক আছে। তাহলে এইভাবে সে মোট যে দূরত্বটা ট্রাভেল করলো সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে সে গিয়েছিল, এই রাস্তাটা দিয়ে সে গেল, তার মানে মোট তার যে দূরত্বটা গেছে সেটা এইটা অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তার সরণ কোনটা হয়েছে, এ থেকে বি, এই যে সরলরেখা বরাবর, মানে সব থেকে শর্টেস্ট রুট। ঠিক আছে, তাহলে এই সরলরেখা বরাবর, তার মানে এই যে সরণ সেটা অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না। তাহলে সরণ অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে, আর আবার কিন্তু সবসময় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয়, কম হয়। ওকে, আবার অনেক ক্ষেত্র আছে যদি বি বস্তুটা বিয়েতে না থেমে বস্তুটা আবার এই দিক দিয়ে এতে এসে পৌঁছাতো, তাহলে এই ক্ষেত্রে দেখো সরণ শূন্য হয়ে যেত কিন্তু অতিক্রান্ত দূরত্ব থাকতো। তাহলে এই কোশ্চেনটা দেখলাম। এবার বলছে পরের কোশ্চেনটা কি বলেছে, যে আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের কে এর মান কত? তাহলে আমরা কি জানি, আদর্শ তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 1, এটা সিজিএস ইউনিটে, এটা সর্বদা হচ্ছে আদর্শ। ঠিক আছে, এবার তারপরের কোশ্চেন আসছি, যে বলছে অথবাটা বরফের সঙ্গে লবণ মেশানো মিশ্রণের উষ্ণতা 0 অপেক্ষা কম হয় কেন? তাহলে দেখো, যদি বরফের সাথে একটা বরফের সাথে আমি যদি লবণ মেশাই, ঠিক আছে, লবণ মেশাই, তাহলে কি হয়, এটা একটা লবণটা অপদ্রব্য হিসেবে কাজ করে, তাহলে এই মিশ্রণটা একটা অপদ্রব্য মিশ্রণে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপদ্রব্য মিশ্রণে পরিণত হচ্ছে, মানে এর ক্ষেত্রে যে এর ঘনত্বটা, সেই ঘনত্বটা কি হয়, ঘনত্বটাও এর ক্ষেত্রে বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়, তাই জন্য এর ক্ষেত্রে কি হয়, এই যে এর গলনাঙ্ক, তাই তো গলনাঙ্কের মানটা এটা কমে যায়, ওকে। এবার বলছে কোন ধর্মের জন্য সেতার ও বেহালা শব্দের পার্থক্য কানে ধরা পড়ে? কোন ধর্মের জন্য? তাহলে কোন ধর্মের জন্য এটা হয়? তাহলে সেতার আর বেহালার শব্দ পার্থক্য কানে ধরা পড়ে, এটা শুধুমাত্র কোন শব্দের জন্য এটা তৈরি হচ্ছে? এটা স্বরক অঙ্কের জন্য, তাই তো। তার মানে এটাই হচ্ছে
ধর্ম, সরক অঙ্ক বা শব্দের উপরিপাত। এবার কোশ্চেন নম্বর 3 হলো, এবার কোশ্চেন 4 কি বলেছে যে x ইকুয়াল টু, এই একটা সমীকরণ দিয়েছে, কি সমীকরণ দিয়েছে দেখি, x ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার, এই সমীকরণ দিয়েছে। যেখানে বলেছে x এর একক হচ্ছে m মিটার, তার মানে x এর মাত্রা কি হচ্ছে, x এর মাত্রা হচ্ছে l, আর t এর মাত্রা কি বলেছে, t এর একক হচ্ছে সেকেন্ড, তার মানে t এর মাত্রা হচ্ছে t, ক্যাপিটাল T, তাই তো। তাহলে বললে b ও c এর মাত্রা কি হবে, তাহলে আমরা কি জানি যে সমমাত্রিক নীতি অনুযায়ী আর যে কোনো দুটো সংখ্যা বা ভৌত রাশি তখনই যোগ বিয়োগ সম্ভব যদি তাদের সকলের মাত্রা এবং একক সমান হয়। তার মানে এক্স এর মাত্রা যা, এ এর মাত্রাও তাই, বিটি এর মাত্রাও তাই, এবং সি টি স্কোয়ারের মাত্রাও তাই। তার মানে বিটি স্কোয়ারের পুরো মাত্রাটা এইটা ইকুয়াল টু হচ্ছে এক্স এর মাত্রার সাথে সমান। তার মানে বি এর মাত্রা কি হচ্ছে, বি এর মাত্রা হচ্ছে এক্স এর মাত্রা বাই টি স্কোয়ারের মাত্রা, তাই তো। এবার এক্স এর মাত্রা কি আছে, এল আছে, টি এর মাত্রা তাহলে এটা কি হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে। আবার সি, সরি এটা 1, এটা 1 ছিল, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস 1, টি টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে। আর সি এর ক্ষেত্রে কি হচ্ছে, সি এর ক্ষেত্রে হচ্ছে ওইটা যে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে বিটি ইকুয়াল টু এক্স, ওকে, এটা ছিল। এবার দেখো, এবার বলছে যে তরলের পৃষ্ঠটান ও তারের টান কি একই। এখানে কি বলবে, তরলের পৃষ্ঠটান সাধারণত কিভাবে বোঝায়, যে বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে তরলের পৃষ্ঠটান। আর তারের টান, তারের টান হচ্ছে কি, তারের টান হচ্ছে সাধারণত বল, তার মানে এটা বল, এটা বল বাই দৈর্ঘ্য, তাই তো, মানে প্রতি একক দৈর্ঘ্যে যে কার্যকর বল হচ্ছে, ওকে। তাহলে এই দুটো মান একই নয়, ওকে। তাহলে এই কোশ্চেনগুলো দেখলাম। এবার আসছি দ্বিতীয় নম্বর পেজে, দ্বিতীয় নম্বর পেজে দেখি কি আছে। তাহলে দেখো পেজ নাম্বার 2-এ কি রয়েছে, প্রথম কোশ্চেন গ্রুপ বির 5-এরটা কি আছে, 5-এরটা দেওয়া আছে যে একটি কণার অবস্থান ভেক্টর আর ভেক্টরের মান দিয়ে দিয়েছে। এখানে বলে দিয়েছে আর ও টি যথাক্রমে মিটার এবং সেকেন্ডে আছে, এবং টি 3 সেকেন্ড সময়ে ভি এর মান ও অভিমুখ নির্ণয় করতে বলেছে। তাহলে আর ইকুয়াল টু কত দিয়েছে, আর ভেক্টর ইকুয়াল টু 3ti ক্যাপ প্লাস পয়েন্টের পর আর ভ্যালুগুলো লিখছি না, কারণ এটা 2.0 মানে 2, তাহলে হচ্ছে 2t স্কোয়ার ইন্টু জে ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা দিয়েছে, তাই তো। তাহলে এরকে আমি যদি ডেরিভেটিভ করি, মানে ডি আর ডিটি, এটা যদি করি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমি এটাই পেয়ে যাব বেগের মানটা। তাহলে বেগের মান কত হচ্ছে দেখি, 3i ক্যাপ, এখানে ইউভি ফর্মুলা ফেললেও তোমার ডিআই ডিটির মান সবসময় 0 হয়, কারণ এই একক ভেক্টরগুলো টাইমের সাথে ভ্যারি করে না, ওকে। এটা ইকুয়াল টু কি হচ্ছে 40 ইন্টু জে ক্যাপ, এটা, আর এটা কোনো ভ্যালু, যখন টি এর কোনো ভ্যালু নেই তাই জন্য এটা টি এর উপর ডিপেন্ড করছে না, তাই এটা 0, তার মানে কনস্ট্যান্ট এখানে, তার মানে এটার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে, ওকে। তাহলে আমি এটার মান পেয়ে গেলাম। তাহলে এবার ভি এর মান কখন বলেছে, যখন টি ইকুয়াল টু 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড যদি মান বসাই তাহলে কি হচ্ছে 3i ক্যাপ প্লাস এখানে শুধু 3 আছে, টি এর কোনো মান নেই, আর এখানে হচ্ছে 4 ইন্টু 3 মানে হচ্ছে 12 জে ক্যাপ, এইটা পেয়ে গেলাম। তাহলে এটা আমার মানটা পেয়ে গেলাম ভেক্টরে। তাহলে এবার কি বলেছে, এর মান এবং মানটা বের করি দেখি। তাহলে এর মানটা আমার কি হচ্ছে, v3 লিখছি, তাহলে এইটার মান হচ্ছে মডুলাস অফ কি, 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 12 স্কোয়ার মানে হচ্ছে 144 প্লাস 9 কত হয়, 144 প্লাস 9 হয় 153, তার মানে এই মানটা হচ্ছে 153, মানে রুট ওভার এইটার হচ্ছে মান। এবার অভিমুখ মানে আমার কোন দিক বরাবর যাচ্ছে, তাহলে কোন দিক বরাবর জানতে আমাকে কি করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু আমাকে ধরে নিতে হচ্ছে যে এইটা ইকুয়াল টু ওয়াই উপাংশ কত আছে,
12 12/3 12/3 তার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 4, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 4। এটা হচ্ছে মান এর দিকটা, তাহলে এটা অভিমুখ, এটা মান, এটাও অভিমুখ, দুটোই পেয়ে গেলাম। এবার আসছে পরের কোশ্চেন, অথবাটা। দেখি অথবাটা কি বলেছে, যে একটি বস্তু কর্তৃক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়, তাহলে এ টি ইকুয়াল টু দিয়েছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে বস্তুটির মন্দন নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো এখানে কিন্তু আমরা যখন এর আগে যে কোশ্চেনগুলো পড়েছে বা এর আগের কোশ্চেনটায় আর এর মান দেওয়া ছিল, আর কে জাস্ট টাইমের সাথে ডেরিভেটিভ করেছি, আমি কি পেয়েছি, তাতে পেয়ে গেছিলাম বেগটাকে। তাহলে আমাকে এখন বেগ করতে গেলে আমাকে উল্টো প্রসেস করতে হচ্ছে, এখানে কি করতে হবে, ডিটি বাই ডিএক্স করতে হবে। ওকে, তাহলে ডিটি বাই ডিএক্স এর মান কই হচ্ছে দেখি, তাহলে এটা হচ্ছে এ প্লাস 2বি ইন্টু এক্স, এটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এইটাকে আমি যদি উল্টে দিই, তার মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু আমার বেরিয়ে যাচ্ছে ভি, তাহলে এইটা ইকুয়াল টু বেরোচ্ছে 1/a প্লাস 2b ইন্টু এক্স, 2b ইন্টু এক্স, তাহলে এইটা আমার বেরিয়ে গেল ভি এর মানটা। তাহলে এইটা যখন ভি এর মান বেরিয়ে গেছে, তাহলে এবার ডিভি ডিটি করছি, ডিভি ডিটি, তাহলে ভিডিটি ইকুয়াল টু লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, তাহলে এইটা ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি মানে ভি, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স মানে হচ্ছে ডি অফ ডি এক্স, ভি এর মানটা বসাচ্ছি 1/a প্লাস 2bx, এটা। তাহলে এটা যদি ডেরিভেটিভ করছি, তাহলে এইটা হচ্ছে 1/a প্লাস 2bx, এটা হচ্ছে ভি এর মানটা, ইন্টু তার সাথে কি হচ্ছে, এইটা যখন ডেরিভেটিভ করব তখন এটা দেখো নিচে আছে এক 1 আছে, তার মানে পাওয়ার হচ্ছে -1, তার মানে -1 বাইরে বেরোলো। এবার কি হচ্ছে, যে এর পাওয়ার এক ঘাট কমে যাচ্ছে, তার মানে হচ্ছে a প্লাস 2bx টু দি পাওয়ার স্কোয়ার, এটা হয়ে গেল। এবার তারপরে কি হবে, এবার হচ্ছে এইটার ডেরিভেটিভ হবে পুরোটা, তাহলে এ তে কোনো এক্স এর কম্পোনেন্ট নেই, তার মানে এ কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হচ্ছে, তখন এর ডেরিভেটিভ হচ্ছে 0। আবার এর ক্ষেত্রে হচ্ছে 2b, তার মানে এইটা হচ্ছে ইন্টু 2b, তার মানে জিনিসটা কি দাঁড়ালো দেখি, তার মানে জিনিসটা তখন দাঁড়াচ্ছে যে এইটা ইকুয়াল টু হচ্ছে -2b ডিভাইডেড বাই a প্লাস 2bx টু দি পাওয়ার কিউব, এটা আমার বেরোলো মানটা, তাই তো। তাহলে এইটা ইকুয়াল টু এইভাবেও লিখতে পারি, এইটাই হচ্ছে আমার মন্দনের মান, বা 2b বাই ভি ইকুয়াল টু ছিল এটা, বা ভি কিউব, এইভাবেও লিখতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমি মন্দনের মানটা এটার ক্ষেত্রে পেয়ে গেলাম কোশ্চেনটা। কোশ্চেনের মন্দন নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এবার আসছি পরের কোশ্চেন, সরি, পরের কোশ্চেন কি বলেছে, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কোনখান থেকে পাবো, তাহলে এর সম্পর্কে আইডিয়া প্রথম কে দিয়েছিলেন, নিউটন, যেটা নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি, যে এফ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, তার মানে ত্বরণকেও আবার লিখতে পারি ডিভি ইন্টু ডিটি। এখানে যেহেতু ভরটা সময়ের সাথে ভ্যারি করছে না, তার মানে আমি এটাকে লিখতে পারি ডিটি অফ এম ইন্টু ভি, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি ডিপি, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, ইন্টু ডিটি। এখন যদি এফ ইকুয়াল টু যদি 0 হয়, যদি এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, ডিপি ডিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, তাহলে ডিপি ডিটি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে পি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। তার মানে কোনো একটা বস্তু সংস্থা যদি আইসোলেটেড হয় বা বিচ্ছিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে এফ ইকুয়াল টু 0 হলে ডিপি ডিটি ইকুয়াল টু 0। তার মানে এর থেকে আমরা বলতে পারছি যে রৈখিক বাইরে থেকে প্রযুক্ত বল যদি 0 হয়, তাহলে ভরবেগের মান সবসময় অপরিবর্তিত থাকবে, বা ভরবেগ সবসময় সমান থাকবে। ওকে,
এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আরেকবার বলে দিই, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। ওকে, এবার এর অথবার কোশ্চেনটা দেখি, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই আবার। তাহলে দেখি অথবার কোশ্চেনটা কি বলছে, দেখো যে W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তুকে ঘরের সিলিং এ ঝোলানো হলো। তার মানে ধরো এটা ঘরের সিলিং, ঠিক আছে, এই ঘরের সিলিং এ এখানে একটা দড়ি, এই দড়ির সাহায্যে একটা বস্তু যার এইটার ওজন দিয়ে দিয়েছে, এটার ওজন দিয়ে দিয়েছে W2, এটা দিয়ে দিয়েছে W2, আর এটা দিয়ে দিয়েছে W1, এটা দিয়েছে W1, এইভাবে ঝুলছে, তাই তো। তার মানে এক্ষেত্রে তাহলে বলছে সিলিং দড়ির ওপর কত বল প্রয়োগ করবে। তাহলে দেখো এই যে জিনিসটা মানে কি ওজন, ওজন মানে যদি এর ভর m1 হয় তাহলে এইটাকে লিখতে পারি যে W1 = m1g। তার মানে এটাই তো প্রযুক্ত বল এর জন্য, আর এর জন্য প্রযুক্ত বল কত হচ্ছে, এর জন্য প্রযুক্ত বল মানে m2g। তার মানে এই জিনিসটাই, তার মানে মোট বল কত হচ্ছে W1 + W2। তার মানে এর ক্ষেত্রে মোট বল হচ্ছে W1 + W2। তার মানে এটাই সিলিং এর ওপর যে বলটা প্রয়োগ করবে। ওকে, এবার দেখছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে যে একটি তরলে একটি কৌশিক নলকে খারাপভাবে ডোবানো হলো। নলের ভিতর ও নলের বাইরে একই লেভেল থাকলে তরল ও নলের মধ্যে স্পর্শকোণের মান কত হবে। তাহলে ধরো এই একটা, এখানে একটা তরল আছে এরকম লেভেলে, ঠিক আছে, এই লেভেলে একটা তরল আছে, ঠিক আছে। এখানে বলেছে যে একটা কৌশিক নলকে এর মধ্যে ডোবানো হয়েছে, এইটা সমান আছে, তাই তো। তাহলে আমরা কি দেখি, একটা ছোট্ট একটা ধারণা নিয়ে নিই, সেটা হচ্ছে কি জলের ক্ষেত্রে যদি আমি একটা কৌশিক নলকে ডোবাই তাহলে কি হয় দেখি যে জল স্তম্ভটা একটু উপরে উঠে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে এই স্পর্শকোণের মানটা একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে। আবার যদি পারদের ক্ষেত্রে এটা দেখি, পারদের ক্ষেত্রে একটা কৌশিক নলকে ডোবালে এটা দেখি যে কিছুটা নিচে নেমে যায়, এর ক্ষেত্রে স্পর্শকোণের মান কি হয়, এক্ষেত্রে 90 ডিগ্রির থেকে বেশি হয়। তার মানে এর ক্ষেত্রে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, এর ক্ষেত্রে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, এর ক্ষেত্রে হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই তো। আর এর ক্ষেত্রে তাহলে ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। তাহলে মানটা কত হচ্ছে 90 ডিগ্রি স্পর্শকোণে, ঠিক আছে। এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে যে 10 kg/cm² চাপে 1 লিটার গ্লিসারিনের আয়তন এত যদি কমে তাহলে গ্লিসারিনের আয়তন বিকার গুণাঙ্কের মান কত হবে। তাহলে দেখো গ্লিসারিনের আয়তন বিকার গুণাঙ্ক, তাহলে আয়তন বিকার গুণাঙ্ক দেখি কি, তাহলে আয়তন বিকার গুণাঙ্ক ইকুয়াল টু কি জানি, ইকুয়াল টু হচ্ছে পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে F/A, মানে হচ্ছে চাপ। তার মানে এর ক্ষেত্রে চাপ দেখো কি দিয়েছে, তাহলে কত দিয়েছে, এর ক্ষেত্রে চাপ হচ্ছে 10 kg/cm², তাই তো। তাহলে দেখো আমি যখন সবকিছু সেন্টিমিটার নিচ্ছি, তার মানে 10 কেজিটাকে আমাকে কিসে ট্রান্সফার করতে হচ্ছে, এটাকে আমাকে গ্রামে ট্রান্সফার করবো। তার মানে 10 × 1000 করে দিলাম, এটা পীড়ন হয়ে গেল। তার মানে এত গ্রাম/cm² চাপলো। এবার কি দিয়েছে, 1 লিটার দিয়েছে, 1 লিটার মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এখানে dv/v হবে। তাহলে ডিভির মান কত দিয়েছে 0.21 এত সেন্টিমিটার কিউব। আর তাহলে ভি ইকুয়াল টু কত হবে, কত সিসি, 1 লিটার সমান কত সিসি হয়, 1000 সিসি হয়, তার মানে বাই 1000, তাই তো। তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখি, এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো উপরে হয়ে যাচ্ছে 10⁻⁷, নিচে হয়ে যাচ্ছে 0.21। তার মানে এইটার মানটা কত হচ্ছে একবার দেখে নিই ক্যালকুলেট করে। তাহলে হচ্ছে এটার মান হয়ে যাচ্ছে এই অ্যারাউন্ড
এটা ইকুয়াল টু মান হয়ে যাচ্ছে 4.76 ইন্টু 10⁻⁷। এটাই হচ্ছে মানটা। ওকে, এবং এটা থাকবে কিসে? সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিটে। ওকে, তার মানে সিজিএস ইউনিটের মানটা কি হবে? যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে মানটা। ওকে, এবার আসছি তারপরের কোশ্চেন। হ্যাঁ, পরের কোশ্চেন দেখি। এবার 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। তাহলে 8 নম্বর কোশ্চেনে কি আছে? যে দেখাও যে রুদ্ধতাপ লেখের নতিমাত্রা সমষ্ণ লেখের নতিমাত্রা অপেক্ষা গামা গুণ বেশি, তাই তো? তাহলে দেখি এটা। তাহলে দেখো, আমাদের যদি পিভি ডায়াগ্রামটা আঁকি তাহলে কি হয়? পি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর ভি কে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি বলেছে? যে প্রথমটা আমি এখানে সমষ্ণ প্রক্রিয়া দিচ্ছি। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? সমষ্ণ প্রক্রিয়ায় কি হচ্ছে? সমষ্ণ প্রক্রিয়ায় হয় কি? পিভি ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। তাহলে পিভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এর যদি ডেরিভেটিভ করছি তাহলে কি হচ্ছে? পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মাইনাস পি বাই ভি। তার মানে এই যে লেখটা, এই লেখটার ক্ষেত্রে এইটা হচ্ছে সমষ্ণ লেখ। তার মানে এর ক্ষেত্রে এই যে সমষ্ণ লেখের ক্ষেত্রে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সমষ্ণ লেখের। ওকে, তার মানে এই ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসে আছে পি আর এক্স অ্যাক্সিসে আছে ভি। তার মানে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে পি বাই ডিভি। তার মানে এটাই হচ্ছে সমষ্ণ লেখের মান পেয়ে গেলাম। এবার আমি দেখব রুদ্ধতাপের ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপের ক্ষেত্রে কি হচ্ছে? রুদ্ধতাপ প্রক্রিয়ায় ফর্মুলা কি হয় বলো? রুদ্ধতাপ প্রক্রিয়ায় হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এখানেও আবার ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে? পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ডেরিভেটিভ করলে প্রথম ঘাতটা লিখে গামা, ভি এর ঘাত এক ঘাত কমে যায়, ভি টু দি পাওয়ার ইন্টু ডিভি। এটা তারপরেরটা কি হচ্ছে? তারপরেরটা এটা হচ্ছে যে ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট থাকবে, তখন ডিপি ইকুয়াল টু 0। এটা হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? মাইনাস, দেখো মাইনাস কি হচ্ছে? পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস গামা ইন্টু পি বাই, এই গামা কেটে গেলে বাই ভি। তার মানে কি হচ্ছে? গামা টাইমস অফ রুদ্ধ সমষ্ণ লেখ, তাহলে এইটাই হচ্ছে কি? রুদ্ধতাপের লেখ। রুদ্ধতাপ লেখ ইকুয়াল টু গামা টাইমস অফ সমষ্ণ লেখ। এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, এবার আসছি পরের কোশ্চেন, এর অথবাটা বলছি। কি আছে কোশ্চেন? যে একটি গ্যাসকে রুদ্ধতাপ অবস্থায় প্রসারিত করলে উষ্ণতা হ্রাস পায় কেন? তাহলে আমরা কি জানি যে রুদ্ধতাপের ক্ষেত্রে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হয় কি? কনস্ট্যান্ট, ইকুয়াল টু ধ্রুবক বা সমান থাকে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে বলছে ভিকে প্রসারিত করছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে প্রাথমিক অবস্থায় তাপমাত্রা T1
আর প্রাথমিক অবস্থায় আয়তন যদি ভি ওয়ান হয়, তার মানে এই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, অন্তিম অবস্থায় তাপমাত্রা আর অন্তিম অবস্থায় আয়তন মাইনাস ওয়ান। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এখন কি বলেছে, যদি আমরা প্রসারিত করছি মানে আয়তন বৃদ্ধি করছি, অর্থাৎ কি বলছি, অর্থাৎ বলছি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। অর্থাৎ যদি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হয়ে যায়, তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে, একের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, লেস দেন ওয়ান। তাহলে এইটা যদি লেস দেন ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে টি টু বাই টি ওয়ান লেস দেন ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে টি টু বাই টি ওয়ান যদি লেস দেন হয়ে যাচ্ছে, তাহলে টি টু লেস দেন টি ওয়ান, তার মানে টি ওয়ান বেশি টি টু কম, তাই তো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রুদ্ধতাপ অবস্থায় প্রসারিত করলে উষ্ণতা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তার মানে উষ্ণতা হ্রাস পাচ্ছে। ওকে, এবার আসছি 9 নম্বরের কোশ্চেনটা। ওকে, এবার পরের কোশ্চেনে কি বলছে যে দেখাও যে সমীকরণটি একটি সরল দোলকের, বলে এটা একটা সরল দোলকের সমীকরণ, তাই তো। তা দেখি বোর্ডটা ক্লিয়ার কি। তাহলে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, সমীকরণটা লিখি। তাহলে লিখেছি সমীকরণটা যে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটা সমীকরণ। তাহলে এইটা যদি সমীকরণ হয়, তাহলে সরল দোলকের সমীকরণ করার জন্য আমাকে কি করতে হবে, আমি তাহলে প্রথম এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে ডিএক্স ডিটি করছি। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কি বেরোচ্ছে দেখি, এটা কনস্ট্যান্ট, তাহলে আমার এইটা করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে সাইনের ডেরিভেটিভ ওমেগা এ কস ওমেগা টি, আবার কসের ডেরিভেটিভ করলে মাইনাস হয়, তাহলে মাইনাস ওমেগা ইন্টু বি সাইন ওমেগা টি, এটা ধরুন। আবার যখন একে আবার ডেরিভেটিভ করছি ডিএক্স টু ডিটি, তাহলে এইটা কি হচ্ছে, কসের আবার ডেরিভেটিভ, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার বি কস ওমেগা টি, এটা। তার মানে এখান থেকে যদি মাইনাস ওমেগা স্কোয়ারকে কমন নিই, তাহলে কি হচ্ছে, এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এটা দাঁড়াচ্ছে। তার মানে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, তাই তো। তার মানে এখান থেকে বেরোচ্ছে যে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তার মানে এটাই হচ্ছে আমার সরল দোলকের সমীকরণ। ওকে, বা সরল দোলকের সমীকরণ পেয়ে গেলাম। এবার পরের কোশ্চেনটা কি দিয়েছে দেখি। যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। পরের কোশ্চেন দিয়েছে দেখো, একটি এম ভরের স্প্রিং দোলকের স্থিতিশক্তির মান দিয়ে দিয়েছে। তাহলে স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কি দিয়েছে, ইউ ইকুয়াল টু দিয়েছে হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, এটা দিচ্ছে স্থিতিশক্তি। এবার বলছে এক্স সাম্য অবস্থা থেকে সরণ, তাহলে ভরটির উপর প্রযুক্ত বল সরণের সঙ্গে সম্পর্ক কিভাবে পরিবর্তিত হবে। তাহলে আমার এখান থেকে, তাহলে আমরা কি জানি যে কৃতকার্য আর স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক কি হয়, মাইনাস ইউ। তার মানে এটা ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এটা। তাহলে এইটা যদি হয়, তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি হচ্ছে, কৃতকার্য ইকুয়াল টু সাধারণত আমরা লিখি কি, এফ ইন্টু ডিএক্স, এইভাবে লিখতাম, তাই তো, ডিডব্লিউ। তাহলে আমার লিখতে পারি যে এফ ইকুয়াল টু হচ্ছে ডিডব্লিউ ইন্টু ডিএক্স, তাহলে এইটা যদি ডেরিভেটিভ করি, তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস হাফ ইন্টু কে ইন্টু টু এক্স, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস কে এক্স। তার মানে আমার কি হয়ে যাচ্ছে, যে বল আর সরণের মধ্যে সম্পর্কটা পেয়ে যাচ্ছে। তাহলে বল ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স, এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে বলের সমীকরণ। ওকে, এবার আসছি গ্রুপ সি এর কোশ্চেন। তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই। ওকে,
তো গ্রুপ সি এর 10 নম্বর কোশ্চেনটা দেখি, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট। তাহলে কি বলছে, লম্ব প্রতিক্রিয়া কাকে বলে? লম্ব প্রতিক্রিয়া তাহলে কাকে বলে? দেখো, কোনো একটা বস্তু যদি কোনো তলের মধ্যে থাকে, তাহলে সেই বস্তুর ভরের জন্য বস্তুটা কি তলের ওপর একটা ওর ভরজনিত একটা বল কাজ করে, তাই তো? ভারজনিত মানে ওজনটা, সেটাই হচ্ছে বল। তাহলে এই বলের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানা যায়, যে প্রত্যেক বলের একটা সমান এবং বিপরীতমুখী ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, তাই তো? তাহলে প্রতিক্রিয়া থাকে মানে সেই এই যে তলটাও ওই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বলটাকেই বলা হয় লম্ব প্রতিক্রিয়া বল। কারণ এখানে এমজি সবসময় জি এর মান সর্বদা নিচের দিকে হয়, আর লম্ব প্রতিক্রিয়া বলও তল থেকে লম্ব তলে লম্ব বরাবর। তাহলে এই আরটাই হবে লম্ব প্রতিক্রিয়া বল। ওকে, তার মানে এখান থেকে আমি যদি সমীকরণটা লিখি, তাহলে আর মাইনাস এম জি ইকুয়াল টু 0, তার মানে এই লম্ব প্রতিক্রিয়া বল ইকুয়াল টু এম জি টু বেসিক্যালি আর। তার মানে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি। ওকে, এরপরে কোশ্চেন কি বলছে দেখুন, ওর সাথেই বলেছে একটি অনুভূমিক তলের ওপর এম ভরের একটি বস্তু অবস্থিত। তাহলে একটা অনুভূমিক তল আমি করছি, একটা অনুভূমিক তল আমি নিচ্ছি, এটা একটা অনুভূমিক তল, এম ভরের বস্তু আছে। আর বলছে বস্তু ও তলের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ। বস্তুটিকে ঠিক গতিশীল করতে হলে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আনত প্রযুক্ত ন্যূনতম বলের মান হতো। তাহলে থিটা কোণে একটা প্রযুক্ত বল ক্রিয়া হচ্ছে, তাহলে এফ, যেটা অনুভূমিকের সাথে থিটা কোণ করছে, বুঝছি? তাহলে এই অনুভূমিক বরাবর এর উপাংশ কি হচ্ছে, এফ কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ কি হচ্ছে, উপর বরাবর এফ সাইন থিটা, তাই তো? আর এই ভরটার ওজন কি হচ্ছে, এমজি নিচের দিক বরাবর, আর লম্ব প্রতিক্রিয়া বল উপর দিক বরাবর আর। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, সমীকরণটা দাঁড়াচ্ছে যে আর প্লাস এফ সাইন থিটা মাইনাস এমজি ইকুয়াল টু 0, কারণ বস্তুটা লাফিয়ে পড়ে যায়নি, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, যে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে এমজি মাইনাস এফ সাইন থিটা, এটা পেয়ে গেলাম। এখন বস্তুটাকে কি বলেছে, ন্যূনতম প্রযুক্ত বল, মানে জাস্ট ত্বরণ হওয়ার আগে, তাই তো? তার মানে বস্তুটা ত্বরণ হয়নি। তাহলে এখন বস্তুটা এই দিক বরাবর কি বল করছে, এফ কস থিটা মাইনাস কি ঘর্ষণ বল হচ্ছে মিউ ইন্টু আর, এইটা ইকুয়াল টু 0, এটাই হবে সব থেকে ন্যূনতম বল। তার মানে কি হয়ে যাচ্ছে, যে এফ কস থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর, আর এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা, তার মানে হচ্ছে মিউ এমজি মাইনাস মিউ এফ সাইন থিটা, এটা। তাহলে এখান থেকে আমি যদি এফ এই টার্মটাকে আমি যদি এই সাইডে নিয়ে এসে এফটাকে কমন নিই, দিয়ে যদি করি, তাহলে কি হচ্ছে মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ ইন্টু সাইন থিটা। তার মানে এটাই হয়ে গেল ন্যূনতম বলের মান। ওকে, এবার পরবর্তী কোশ্চেন কি বলছে, যে ওজন মাপার যন্ত্রের ওপর একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে, যন্ত্রটি লিফটের মেজের ওপর স্থির আছে। এই অবস্থায় যন্ত্রের পাঠ পাওয়া গেল 50 কেজি। তার মানে একটা লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, লিফটের মধ্যে। তাহলে যখন লিফটটা স্থির অবস্থায় রয়েছে, তার মানে এই বস্তুর ওজনজনিত একটা ইঞ্জি দিচ্ছে, আর লিফটের তলও বস্তুর ব্যক্তির ওপর একটা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। তখন কি হচ্ছে, আর মাইনাস এমজি ইকুয়াল টু 0, তার মানে এই যে আর ইকুয়াল টু হচ্ছে এমজি। তার মানে এটাই হচ্ছে আমার যে যন্ত্রটা, ওজন মাপা যন্ত্রটা রয়েছে, তার রিডিংটা আসছে।
তার মানে এইটা ইকুয়াল টু দেওয়া রয়েছে কত 50 কেজি, মানে 50 ইন্টু জি, তো ইন্টু জি এটা মানটা। এবার বলেছে ওই লিফট সুষম ত্বরণে চলা শুরু করলো এবং যন্ত্রে পার্ট পাওয়া গেল 45 কেজি। তাহলে 45 কেজি মানে কি হচ্ছে, কমে যাচ্ছে, তার মানে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। তাহলে আমরা কি জানি, লিফট যখন উপরে ওঠে তখন ওজনটাকে বৃদ্ধি পায়, যদি নিচে নামে তাহলে ওজন কমে। তাহলে যদি লিফটটা নিচে নামছে তার মানে নিচে এ ত্বরণে নামতে ধরে নিচ্ছি। তার মানে এখন কি হচ্ছে, এখন হয়ে যাচ্ছে যে mg মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এ। তার মানে আর ইকুয়াল টু হচ্ছে যে m ইন্টু জি মাইনাস এ। তাহলে এইটা ইকুয়াল টু মানটা কত দিয়েছে, এইটার মানটা দিয়েছে যে 45 ইন্টু জি, এইটার মানটা দিয়েছে 45 ইন্টু জি। ঠিক আছে, তাহলে এইটার মান যদি 45 ইন্টু জি দিয়েছে, তাহলে লিফটের ত্বরণটা আমি কি পেয়ে যাচ্ছি, তাহলে এম জি মাইনাস এম এ ইকুয়াল টু হচ্ছে 45 ইন্টু জি। তার মানে এম জির মান কত পেয়েছি এখানে 50 জি, তার মানে 50 জি, তার মানে এম এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এম এর মান কত হচ্ছে, এম এর মান বেসিক্যালি 50 ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে 50 মাইনাস 45 মানে হচ্ছে 5 ইন্টু জি। তার মানে 5 জি, মানে জি এর মান যদি আমি বসাই 9.8, তার মানে কত দাঁড়াচ্ছে যে 5 ইন্টু 9.8 এটা। তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.98 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে লিফটটা এই ত্বরণে নিচে নামছে, লিফটটা এই ত্বরণে নিচের দিকে নামছে। ওকে, এবার আসছি পরের কোশ্চেন, কি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ভেক্টর রূপটি লেখো। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ভেক্টর রূপটি একটু আগেই লিখেছিলাম, কি লিখেছিলাম যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, এবার বলছে ওই গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। তার মানে এইটা ইকুয়াল টু কি লিখছিলাম আবার, ডিপি ইন্টু ডিটি, ডিপি ইন্টু ডিটি। এখন যদি পি ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু যদি 0 হয়, মানে বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না করি, তার মানে কি হয়ে যাচ্ছে যে ডিপি ডিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তার মানে ডিপি ডিটি 0 মানে হচ্ছে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানেই বোঝাচ্ছে যে রৈখিক ভরবেগ সংরক্ষিত রয়েছে, তাই তো। তাহলে 12 নম্বর কোশ্চেনে কি বলছে, কার্যশক্তি উপপাদ্যটি বিবৃত করো। তাহলে কার্যশক্তি উপপাদ্যটি অ্যাকচুয়ালি কি, কার্যশক্তি উপপাদ্যটি হচ্ছে কোনো চলমান বা গতিশীল কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাবে বস্তুটির গতিশক্তির পরিবর্তনের মান ওই বস্তুর দ্বারা কৃতকার্যের সাথে সমান। অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু, তার ডাব্লু ইকুয়াল টু হচ্ছে হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার এটা। তাহলে ধরে এটা কি বলেছে পরের কোশ্চেন, যে একটি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এই উপপাদ্যটি প্রমাণ করো। তাহলে একটি পরিবর্তনশীল বল, তাহলে ডাব্লু ইকুয়াল টু আমি লিখতে পারি যে এফ ইন্টু ডিএস, এফ ইন্টু ডিএস এভাবে লিখতে পারি। ওকে, তার মানে এইটাকে লিখতে পারি যে এফটাকে কিভাবে লিখতে পারি, এফটাকে লিখতে পারি যে এম ইন্টু ডিভিডিটি, এম ইন্টু ডিভিডিটি ইন্টু ডিএস, ইন্টু ডিএস। তার মানে এইটা ইকুয়াল টু এম ইন্টু ইন্টিগ্রেশন ইন্টু ভি ইন্টু ডিভি, ভি ইন্টু ডিভি। এবার বেগ আগে কি ছিল v1, তারপরে ওর ওপর বল প্রযুক্ত হওয়ার ফলে ওর বেগ হয়েছে v2। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, লিমিট কত হচ্ছে v1 টু v2। তার মানে এখানে হচ্ছে হাফ ইন্টু এম v2 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম এম v1 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণটা। ওকে, এবার কি বলেছে অথবার কোশ্চেনটা দিয়েছে যে স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার উচ্চতা থেকে একটি উলম্ব স্প্রিং এর উপর পড়লো। স্প্রিংটির বল ধ্রুবক যদি এত হয় তাহলে স্প্রিংটি কতটা সংকুচিত হবে, তাই তো। তাহলে এটা আমি একটু দেখি। তাহলে দেখো, তাহলে এখানে বলেছে যে একটা এরকম এখানে একটা স্প্রিং আছে, এইরকম এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে।
এখান থেকে একটা বলকে ছাড়া হলো, বলটা এর ওপর পড়লো। তাহলে ধরো এখানে যখন বলটা ছিল, তাহলে এই বলটা স্প্রিং থেকে কত উচ্চতায় ছিল? 4 মিটার উচ্চতায় ছিল। ভর কত হচ্ছে? 2 কেজি, তাই তো? তাহলে এই 4 মিটার, তার মানে এর ক্ষেত্রে যেটা স্থিতিশক্তি ছিল mgh, সেটা সম্পূর্ণরূপে এর ক্ষেত্রে স্প্রিংয়ের বল হিসাব, স্প্রিংয়ের স্থিতিশক্তিতে পরিণত হচ্ছে, তাই তো? তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? mgh ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যেখানে এক্স হচ্ছে যতটা পরিমাণ সংকুচিত হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2mgh বাই কে, 2mgh বাই কে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার অফ 2mgh বাই কে। তাহলে এবার যদি মানগুলো বসাই, তাহলে মানগুলো বসালে কি হবে দেখি। দেখি তাহলে মানটা বসাই দেখি। এম এর মান দিয়েছে 2, তার মানে 2 ইন্টু 2 ইন্টু জি এর মান কত? জি এর মান এখানে 9.8 ধরছি, 9.8 ইন্টু এইচ এর মান দিয়েছে 4 ডিভাইডেড বাই কে এর মান দিয়েছে 980। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে উপরেরটা হচ্ছে 4 ইন্টু 4 মানে হচ্ছে 16 হলো 16, আর এইদিকে নিচে হচ্ছে 9 মানে 100। তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে 4/10, 4/10 মানে হচ্ছে 0.4, তার মানে 0.4 মিটার এতটা নামবে। ওকে, এবার তারপরের কোশ্চেনে যাওয়ার আগে বোর্ডটা মুছে নি। এবার দেখি পরের কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? যে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? তাহলে প্রথম একটা পার্থক্যই বলি। তাহলে ভর কেন্দ্র মানে কি বুঝি? ভর কেন্দ্র মানে বুঝি যে কেন্দ্রে বা যেখানে সমস্ত একটা বস্তুর সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে, সেটাই হচ্ছে ভর কেন্দ্র। আর ভার কেন্দ্র কি হচ্ছে? ভার মানে হচ্ছে ওজন, তার মানে একটা বস্তুর সমস্ত ওজন যেখানে অবস্থিত সেটাই হচ্ছে কি? ভার কেন্দ্র। এটা হচ্ছে ভার কেন্দ্র। তার মানে ভর কেন্দ্রের কিন্তু একটা স্কেলার রাশি, কিন্তু ভার কেন্দ্র কি হচ্ছে? ভার কেন্দ্র একটা ভেক্টর রাশি। ওকে, পার্থক্যগুলো দেখে নিলাম দুটো। এবার বলছে জড়তা ভ্রামক বলতে কি বুঝো? জড়তা ভ্রামক সাধারণত কি বোঝায়? যে ভর রৈখিক বেগের ক্ষেত্রে ভর যা কাজ করে, কৌণিক বেগের ক্ষেত্রে জড়তা ভ্রামক তাই কাজ করে। ঠিক আছে, মানে জড়তা ভ্রামক হচ্ছে ভরের সমতুল্য। তাহলে এই জিনিসটা কি? তাহলে জড়তা ভ্রামক কে কিভাবে জানি? যে জড়তা ভ্রামক ইকুয়াল টু সাধারণত হয় যে ভর ইন্টু কি হয়? ভর ইন্টু ব্যাসার্ধ বা চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ ওই পুরোটার এটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে জড়তা ভ্রামক, অর্থাৎ আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এবার বলছে সেকেন্ড কোশ্চেনে, যদি হঠাৎ কোনো কারণে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে বর্তমান মানের অর্ধেক হয়ে যায়, তবে দিনের দৈর্ঘ্য কি রূপে পরিবর্তিত হবে? তার মানে দেখে নি এক্ষেত্রে তাহলে জড়তা ভ্রামক কাজে লাগবে। কি হচ্ছে? প্রাথমিক অবস্থায় তাহলে আমরা পৃথিবীকে কি একটা গোলক হিসাবে যদি কল্পনা করি, তাহলে পৃথিবীর জড়তা ভ্রামক আই ইকুয়াল টু কি হচ্ছে? আই ইকুয়াল টু হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে এবার কি দেখাচ্ছে? যে সংকুচিত হয়ে ব্যাসার্ধটা সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে যদি I1 ইকুয়াল টু হচ্ছে 2/5 m1 ইন্টু r1 স্কোয়ার হতো, তাহলে পরের ক্ষেত্রে ইন্টু I2 ইকুয়াল টু দিচ্ছে 2/5 m2 ইন্টু r2 স্কোয়ার। তার মানে এখানে দিয়ে দিয়েছে যে r2 ইকুয়াল টু হচ্ছে r1/2, তাই তো? অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে আর m1, ভরের কোনো চেঞ্জ হচ্ছে না,
তাহলে ভর m1 ইকুয়াল টু m2, তাহলে এইটা ইকুয়াল হয়ে যাচ্ছে 1/4 ইন্টু I1, তাই তো, মানে এই জড়তা ভ্রামক 4 গুণ কমে যাচ্ছে। ওকে, তাহলে জড়তা ভ্রামক যদি 4 গুণ কমে যায়, তাহলে এখন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি পাচ্ছি, যে I1 ইন্টু ω1 ইকুয়াল টু I2 ইন্টু ω2। তার মানে I1 এর মান হচ্ছে I1 ω1 ইকুয়াল টু হচ্ছে I1/4 ইন্টু ω2। তাহলে ω2 ইকুয়াল টু কি হচ্ছে 4 টাইমস অফ ω1, মানে 4 গুণ গতি বেড়ে যাচ্ছে কৌণিক গতি। ওকে, তাহলে কৌণিক গতি 4 গুণ বেড়ে গেছে, তার মানে পৃথিবীর আগে যে দিনের দৈর্ঘ্য ছিল সেটা ছিল 24 ঘন্টা। তাহলে এখন কৌণিক গতি যদি বেড়ে যায়, তাহলে এইটা বাই 4, তার মানে এখন দিনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 ঘন্টা। তাহলে দিনের দৈর্ঘ্য কি হবে, দিনের দৈর্ঘ্য হচ্ছে 6 ঘন্টা। ওকে, এবার 14 নম্বর কোশ্চেন দেখি। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি। 14 নম্বর কোশ্চেনে বলেছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। তাহলে আমরা কি জানি, টর্ক ইকুয়াল টু ডিএল ডিটি। তার মানে যদি টাউ বা টর্ক ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ডিএল ডিটি ইকুয়াল টু কি হচ্ছে, ডিএল ডিটি ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে এল ইকুয়াল টু কি হচ্ছে, কনস্ট্যান্ট, এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে যদি কোনো একটা বৃত্তীয় পথে গতিশীল বস্তুর উপর প্রযুক্ত টর্ক ইকুয়াল 0 হয়, তাহলে তার ক্ষেত্রে কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। ওকে, তাহলে এইটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এর গাণিতিকভাবে প্রকাশ হচ্ছে এটা। ওকে, এবার বলছি এই সূত্রে একটি বাস্তব উদাহরণ দাও। এর সূত্রে বাস্তব উদাহরণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী যে আমাদের এক কক্ষের চারদিকে সবসময় ঘুরে যাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ওর ওপর কোনো টর্ক বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে না। তাই জন্য পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে সবসময় কৌণিক ভরবেগ সমান রয়েছে। তার জন্য এর আগের অঙ্কটায় আমরা I1 ω1 ইকুয়াল টু I2 ω2 করতে পেরেছিলাম। ওকে, এবার বলছে পার্কিং কক্ষপথ কাকে বলে। দেখি তার আগে এটা বুঝে নিই। তাহলে পার্কিং কক্ষপথ বলতে কি বোঝায়, দেখো, পার্কিং কক্ষপথ বলতে বোঝায় ভূসমলয় উপগ্রহগুলো যে কক্ষপথে থাকে, ওকে, পৃথিবীকে প্রদক্ষিণ করে, সেইটাকে বলা হয় পার্কিং কক্ষপথ। ওকে, এবার বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ইকুয়াল টু এত হয়, তার মানে কত দিচ্ছে, যে আর ইকুয়াল টু দিয়ে দিচ্ছে 6400 এত কিলোমিটার, আর জি এর মান দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে পার্কিং কক্ষপথের উচ্চতা কত। তাহলে আমরা কি জানি দেখি একবার। তাহলে দেখো, পার্কিং কক্ষপথের ক্ষেত্রে আমরা কি জানি, যে যদি কোনো একটা ওই ক্ষেত্রে কি আছে, কৌণিক এম v²/r অপকেন্দ্র বল কার সাথে সমান হবে, মহাকর্ষ বলের সাথে। যেখানে এটা পৃথিবীর ভর, ওই উপগ্রহটার ভর বাই r², এটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে v² ইকুয়াল টু হচ্ছে যে জি এম বাই আর, v² ইকুয়াল টু, তাহলে এইটাকেও লিখতে পারি আবার যে জি r², যেখানে gm ইকুয়াল টু জি r², ওকে, জি r² বাই আর, জি r²/r, ওকে, এইভাবে লিখতে পারি। আবার দেখো, যখন আবর্তন করছে, তাহলে তার পর্যায়কাল টি ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে কতটা দূরত্ব সে আবর্তন করছে, ও আবর্তন করছে 2πr এই কক্ষপথে, তাহলে 2πr/v, তাই তো। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, যে 2πr/t। তাহলে এই দুটোকে যদি সমান করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আর ইকুয়াল টু জি r²t²/4π², এই পুরোটা পেয়ে যাচ্ছি। ওকে, এইটা টু দি পাওয়ার 1/3 একের থার্ড। ঠিক আছে, এখন কি দিয়েছে, যে এইটা সমান এত কিলোমিটার, তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারি 6.4
6.4 ইন্টু 10⁶ মিটার, এত লিখতে পারি। আর দিয়ে মানগুলো যদি বসাই তাহলে দেখো কি আসছে, 9.8 ইন্টু 6.4 এর স্কোয়ার ইন্টু 10⁶ মানে হচ্ছে 10⁻12 ইন্টু টি। টি এর ক্ষেত্রে কত হচ্ছে, টি ইকুয়াল টু হচ্ছে যে একদিন, মানে হচ্ছে একদিনে প্রদক্ষিণ করতে হবে, তার মানে 6486400 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এই পুরোটার মান কি হচ্ছে, পুরোটার মান হচ্ছে 1 কিউব করতে হবে। তাহলে এই মানটা দেখি কি হবে, তাহলে এই মানটা বেরোবে উচ্চতার যে 4240 এত কিলোমিটার হবে অ্যান্সার। ওকে, এবার আসছি তারপরের কোশ্চেন, মুছে দিই এটা। পরের কোশ্চেন কি বলছে, যে দেখাও যে পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের বেগ ও আবর্তনকালের রাশিমালা ভর নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে একটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বেগ ও আবর্তনকালের রাশিমালাটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এইখান থেকে আমি পেয়ে যাচ্ছিলাম ফর্মুলা থেকে, কি দেখি যে এম ভি স্কোয়ার কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। এটা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর, অতএব ভি ইকুয়াল টু হচ্ছে √/, জি এম বাই আর, যেখানে দেখো এম এর উপর নির্ভরশীল হচ্ছে না, তাই তো? আবার আবর্তনকাল টি ইকুয়াল টু আমরা কি জানি, টি ইকুয়াল টু জানি 2πr বাই ভি, 2πr বাই ভি। তাহলে এখানে 2π ইন্টু আর বাই ভি মানে হচ্ছে √/, জি এম বাই আর, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2π ইন্টু আর টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই √/, জি বাই এম। তার মানে এতেও কিন্তু এম এর উপর নির্ভরশীল হচ্ছে না, তার মানে ওকে, এটা পেয়ে গেল। এবার আসছি পরের কোশ্চেন, 16 নাম্বার। নম্বরের কোশ্চেনটা অ্যান্সার হয়ে গেছে। 16 নম্বর কি বলেছে, যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা ও একক লেখো, তাই তো? তাহলে মহাকর্ষীয় ধ্রুবক আমরা কি জানি, যে মহাকর্ষীয় বল এফ ইকুয়াল টু হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, এটা। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল টু কি হচ্ছে, এফ আর স্কোয়ার বাই এম ইন্টু এম। তার মানে জি এর মাত্রা ইকুয়াল টু কার সাথে হচ্ছে, যে এফ বলের মাত্রা হচ্ছে এম এল টি -2, এইটার মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা মানে এল স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার বাই এটা হচ্ছে এম স্কোয়ার এটার মাত্রা। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, m⁻⁻1 এল কিউব t⁻², এটার মাত্রার সাথে সমান হয়ে গেল, এটা মাত্রা বেরিয়ে গেল। তাহলে এবার কি বলেছে, এবার বলেছে এর একক কি, এর একক হবে কার সাথে, এর একক হবে যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে ওকে। এবার বলছে যে এর মান এসআই পদ্ধতিতে এটা বলতে কি বোঝায়, ওকে। তাহলে এখানে আমি যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটায় কি পাচ্ছি, মুছে দিই। এই ফর্মুলাটায় দেখো যে যদি এখানে এইটা বলতে বোঝায়, যদি এই যে ক্যাপিটাল এম আর স্মল এম, ক্যাপিটাল এম সমান 1 কেজি হয়, 1 কেজি, স্মল এমও যদি 1 কেজি হয়, 1 কেজি হয়, এবং আর যদি 1 মিটার হয়, তাহলে এফ ইকুয়াল টু কি হচ্ছে, এফ ইকুয়াল টু জি। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। ওকে, তার মানে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি ভর, মানে একক ভর
মধ্যে একক ভরের মধ্যবর্তী মহাকর্ষীয় বলের মান 6.67 × 10⁻⁻11 এত নিউটন হবে। ওকে, এটা নিউটন, এত নিউটন হবে, এটাই হচ্ছে এটা বলতে বোঝায়। ওকে, এবার পাচ্ছি এর অথবা কোশ্চেনটা, আবার বোর্ডটা ক্লিয়ার করি। কি বলেছে অথবার কোশ্চেনে, যে একটি উপগ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের দ্বিগুণ, তাই তো? তাহলে ওই উপগ্রহের সেকেন্ড গোলকের পর্যায়কাল কি হবে? ওকে, দেখি তাহলে কি হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, যে একটি উপগ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের দ্বিগুণ। তাহলে আমরা কি জানি, যে জি ইকুয়াল টু কি হয়, যে জি ইকুয়াল টু হয় যে জি এম বাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু জি হয়, তাই তো? এটা ইকুয়াল টু জি হয়। তাহলে পৃথিবীর ক্ষেত্রে এইটার মান কত হয়? এটার মান হয় 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটার জন্য একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হয়? সেকেন্ড দোলকের পর্যায়কাল হয় 2 সেকেন্ড, তাই তো? তাহলে এবার বলছে, এই অন্য একটি উপগ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে ব্যাসের দ্বিগুণ মানে হচ্ছে ব্যাসার্ধেরও দ্বিগুণ হচ্ছে। ওকে, আর এদিকে ভরেরও দ্বিগুণ হচ্ছে। তাহলে সেই উপগ্রহের জি ইকুয়াল টু কত হচ্ছে? জি ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 2m বাই, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আর স্কোয়ার, মানে হচ্ছে 2r এর এই পুরোটার স্কোয়ার ব্যাস হবে। তার মানে ইকুয়াল টু হচ্ছে জি এম বাই 2r স্কোয়ার, তার মানে ইকুয়াল টু হচ্ছে জি বাই টু, তার মানে হচ্ছে 4.905 এত মিটার/সেকেন্ড স্কোয়ার ওই উপগ্রহের জি প্রাইমের মানটা। ওকে, এবার বলছে ওই উপগ্রহে একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল কি হবে? তাহলে আমরা কি জানি, টি ইকুয়াল টু কি হয়, 2π × √L/g, মানে জি এর সাথে কিভাবে প্রপোর্শনাল, জি এর সাথে 1/√g এর সাথে ব্যস্তানুপাতিক। তার মানে T2/T1, যেখানে T1টাকে এইটাকে ধরছি T1 আর G1টাকে এটাকে ধরছি G1, তাই তো? তাহলে এইটা যদি ধরি, তাহলে কি হচ্ছে, যে √G1/G2, এখন G1 এর মান কত আছে? G1 এর মান হচ্ছে 9.8 আর G2 এর মান হচ্ছে 4.9, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2, তার মানে √2, তার মানে T2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে T1 ইন্টু √2, তার মানে 2√2 একটা সেকেন্ড। ওকে, তাহলে এই মানটা পেয়ে গেলাম। এবার আসছি 17 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি। 17 নম্বর কোশ্চেনে বলছে, একটি চিত্রে একটি গ্যাসকে প্রাথমিক অবস্থা থেকে এফ চূড়ান্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো, মানে এখান থেকে এখানে, এ থেকে এফ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। বলছে প্রাথমিক অবস্থায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে, মানে ডিইউ ইকুয়াল টু দিয়েছে 10 জুল। এবার বলছে আইএএফ পথে ডিকিউ ইকুয়াল টু হচ্ছে 50 জুল আর ডিডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 20 জুল। তার মানে আইএএফ এই পথে কি বলেছে, যে ডিডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, ডিকিউ মাইনাস ডিইউ, এটা হবে, তাই তো? তাহলে না, এটাকে যদি আমি প্রথমেরটাকে ডিইউ না ধরে এটাকে যদি আমি ধরতাম ইউ ধরতাম ইউআই ইনিশিয়াল, তাহলে এইটা সমান এইটা। তাহলে এখান থেকে এবার কি বলছে দেখো, ডি এইটা দিয়েছে 20 ইকুয়াল টু 50 মাইনাস ডিইউ, তার মানে ডিইউ ইকুয়াল টু হচ্ছে 50 মাইনাস 20, তার মানে ইকুয়াল টু হচ্ছে 30,
তাহলে এইটা যদি 30 হয় তাহলে ডিইউ মানে হচ্ছে ইউএফ মাইনাস ইউআই, ইউএফ মাইনাস ইউআই, ওকে, ইউআই এইটা ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে ইউএফ ইকুয়াল টু হচ্ছে 30 + 10, তার মানে হচ্ছে 40 জুল। মানে এখানে এই পয়েন্টে এফ পয়েন্টে এর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 40 জুল। এবার বলছে তাহলে আইবিএফ পথে ডিকিউ ইকুয়াল টু 36 জুল হলে, ডিকিউ ইকুয়াল টু 36 জুল হলে ডিডব্লিউর মান কত হবে? তাহলে কি বলছে, ডিডব্লিউর মান বের করতে বলেছে। তাহলে কোন পথে? আইবিএফ পথে, আইবিএফ পথে। তাহলে এই পথে ডিডব্লিউ ইকুয়াল টু হবে কি, যে ডিকিউ মাইনাস ডিইউ। তাহলে এখানেও ডিইউ চেঞ্জটা কত হচ্ছে, ডিইউটা হচ্ছে 30, ডিইউটা হচ্ছে 30। তাহলে ডিকিউ কত দিয়েছে, ডিকিউ দিয়েছে 36, ডিকিউ যদি 36 দেয় 36 মাইনাস 30, 36 মাইনাস 30, তার মানে ইকুয়াল টু হচ্ছে 6 জুল। এটা অ্যান্সার হবে 6 জুল, ওকে। এবার অথবা কোশ্চেনটা আসছে, নিচে নিয়ে তার আগে তাহলে দেখো অথবা কোশ্চেনে কি বলছে, গ্যাসের গতিতত্ত্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে গ্যাসের গতিতত্ত্ব বলতে বোঝায় যে কোনো একটা পাত্রে গ্যাসের অণুগুলো সর্বদা এক জায়গায় স্থির থাকে না, সেগুলো অনবরত এই স্থান থেকে ও স্থানে যাতায়াত করে, অর্থাৎ গ্যাসের গতি কণাগুলো গতিশীল। ঠিক আছে, এইখান থেকে এইটাই গ্যাসের গতিতত্ত্ব, এই তত্ত্ব। এবার বলছি এই তত্ত্ব থেকে গ্যাসের অণুর আরএমএস বেগ ও গ্যাসের উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করে। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জানি, যে পি ইকুয়াল টু হচ্ছে 1/3 রো ইন্টু সি স্কোয়ার, তাই তো, যেখানে সি হচ্ছে আরএমএস বেগ। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3p/ρ, তার মানে সি ইকুয়াল টু দাঁড়াচ্ছে √3p/ρ, 3p/ρ। এখন রো ইকুয়াল টু আমরা কি জানি, রো ইকুয়াল টু জানি আমরা m/v, আর পিভি ইকুয়াল টু কি জানি RT, পিভি ইকুয়াল টু RT। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, যে RT/v। এবার এই সমীকরণে যদি বসাই তাহলে কি পাচ্ছি, √3 ইন্টু RT/v ইন্টু m/v, তার মানে ভিভি কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, √3 RT/m। এটাই আমার সম্পর্কটা হয়ে যাচ্ছে, ওকে। এবার পরের কোশ্চেন দেখো, কার্নোট ইঞ্জিন এবং কার্নোট ইঞ্জিনকে কেন, আননোন ইঞ্জিনকে কেন আদর্শ ইঞ্জিন বলা হয়? তাহলে এইটা আপাতত সিলেবাস থেকে বাদ দিয়েছে, তাই এই বিষয়ে আর বলছি না, ঠিক আছে। এবার আসছি পরবর্তী পেজ, 3 নম্বর পেজ দেখি, ওকে। তাহলে আমরা এখন 3 নম্বর পেজটা দেখব। 3 নম্বর পেজে কি আছে দেখি। প্রথম কোশ্চেন, যেগুলো সবগুলো 5 নম্বরের কোশ্চেন। প্রথম নম্বরে দিয়েছে যে বেগ সময় লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার সমীকরণটি প্রমাণ করো। তাহলে দেখি প্রথম বেগ সময় লেখচিত্রটা আঁকি, দেখি। তাহলে এই দিকে হবে বেগ আর এইদিকে হবে সময়, ওকে। তাহলে ধরে নিচ্ছি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ঠিক আছে, যেটা হচ্ছে ও এ বিন্দু। এবার বস্তুটা টি সময়ে বস্তুটির বেগ হবে ভি, তার মানে টি সময়ে বস্তুটির যে বেগ হয়েছে সেই বেগটি হচ্ছে, এই অংশটা হচ্ছে, পুরোটা হচ্ছে ভি, আর এইদিকে হচ্ছে এই অংশটা হচ্ছে টি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ থেকে বি, আর এই বিন্দুটা হচ্ছে সি, আর এখান থেকে আনা হলো যেটা হচ্ছে ডি বিন্দু। তার মানে ডিসি ইউ ইকুয়াল টু কি হচ্ছে, ইউ ইকুয়াল টু হচ্ছে ও এ, আবার ইউ ইকুয়াল টু হচ্ছে ডিসি, মানে ডিসি ইকুয়াল টু হচ্ছে ইউ, এটা হচ্ছে। তাহলে এইদিকে বিডি ইকুয়াল টু কি হচ্ছে, বিডি ইকুয়াল টু দাঁড়াচ্ছে, বিডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে বিসি মাইনাস সিডি বা ডিসি,
এই যে, তার মানে বিসি ইকুয়াল টু দিয়েছে ভি মাইনাস এটা হচ্ছে ইউ, তার মানে এটা আমার মানটা বেরোলো। ওকে, হচ্ছে মানটা বেরোলো বিটি। এবার কি হচ্ছে যে বলেছে যে এস বের করতে, এস মানে হচ্ছে দূরত্ব। তাহলে বেগ সময় লেখচিত্রের দূরত্ব কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এর দূরত্বটা নির্দেশ করে। তার মানে এখানে কি হচ্ছে যে একটা ত্রিভুজ আছে, একটা আয়তক্ষেত্র আছে, তার মানে এইখানে এস ক্ষেত্রফল ইকুয়াল টু কি হচ্ছে যে ত্রিভুজটা কি হচ্ছে এ বি ডি, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটাকে হচ্ছে ও এ ডি সি, ও এ ডি সি। ওকে, তাহলে এখান থেকে প্রথমে পেয়ে যাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর ক্ষেত্রে ভূমিটা কে হচ্ছে, ভূমিটা হচ্ছে টি, আর উচ্চতা কে হচ্ছে, উচ্চতা হচ্ছে ভি, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ প্লাস এর ক্ষেত্রে কে হচ্ছে, এর ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে টি ইন্টু উচ্চতা হচ্ছে ইউ, তার মানে এটাই ইউ। তার মানে এখান থেকে লিখতে পারি এইটাকে, টার্মটাকে আগে লিখছি, তার মানে হচ্ছে ইউ টি, ইউ টি প্লাস এখানে দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল, আমরা কি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি যে ভি ইকুয়াল টু ইউ, ইউ প্লাস এ ইন্টু টি, তার মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু টি, ইন্টু টি। তাহলে এই জায়গায় এটা বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি যে হাফ ইন্টু টি ইন্টু এটি, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে এর প্রমাণ। ওকে, এবার আসছি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি বলছে যে চালকদের শেখানো হয় গাড়ির গতি দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে। তাহলে আমরা কি জানি যে সম্পর্ক যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as যদি গাড়িটাকে থামাতে চাই, তাহলে এখন গাড়িটা যদি থামাতে চাই তাহলে ভি ইকুয়াল টু 0 করতে চাই, তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তার মানে কি হচ্ছে যে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে গাড়ির গতি যদি দ্বিগুণ হয়, তার মানে এই গাড়ির গতি যদি দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে যদি আমার প্রাথমিক অবস্থায় গাড়ির গতি ধরছি u1 আর অন্তিম অবস্থায় গাড়ির গতি ধরছি u2, তাহলে u2 ইকুয়াল টু 2 ইন্টু u1, এটা যদি ধরছি তাহলে প্রাথমিক অবস্থায় কি ছিল u1 স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 2 ইন্টু a ইন্টু s1, এটা হচ্ছে, আর অন্তিম অবস্থায় কি হচ্ছে u2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু a ইন্টু s2, এটা একই সমীকরণ। তাহলে এর ক্ষেত্রে আমি যদি মানটা বসাই তাহলে কি হচ্ছে 4 u1 স্কোয়ার 4 u1 স্কোয়ার সমান সমান হচ্ছে 2a s2। ওকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি এর মানটা 4 ইন্টু এই মানটাকে বসাই তাহলে কি হচ্ছে 2a ইন্টু s1 ইকুয়াল টু হচ্ছে 2a ইন্টু s2, তাহলে s2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, s2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4s1। তার মানে কি হচ্ছে গাড়ির গতি দ্বিগুণ হলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হচ্ছে, 4 গুণ হতে হচ্ছে। ওকে, প্রমাণিত। এবার আসছি অথবা কোশ্চেনটা, তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, অথবা কোশ্চেনে কি বলেছে যে ভেক্টর যোগের বহুভুজ সূত্রটি কখন প্রযোজ্য হয়। ভেক্টর যোগের বহুভুজ সূত্র কি, যে এইটা যদি একটা ভেক্টর হয়, যে এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর, এইদিকে যদি সি ভেক্টর, এইদিকে যদি ডি ভেক্টর, তাহলে প্রত্যেকটা ভেক্টরের যোগফল এটাই হচ্ছে। তার মানে ভেক্টরের প্রযোজ্য কখন হবে, সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটা একতল হোক বা তৃতীয় তল হোক, ঠিক আছে, বা একতল না হোক তাহলেও ক্ষেত্রে ও ভেক্টরের বহুভুজের সূত্রটা প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে। এবার বলছে বহুভুজের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। ওকে, তাহলে বহুভুজের সূত্রটি বিবৃত, তো তাহলে দেখে নি। তাহলে দেখো বহুভুজের সূত্র কি বলছে, বহুভুজের সূত্র বলছে যে একই সঙ্গে একই বিন্দুতে ক্রিয়ারত 3 বা ততোধিক
সমজাতীয় ভেক্টরকে যদি একটি উন্মুক্ত বহুভুজের বাহুগুলির দ্বারা ক্রমান্বয়ে মানে বা এবং অভিমুখে সূচিত করা হয়, তবে যে বাহু ওই বহুভুজটিকে লববদ্ধ করবে বিপরীতক্রমে সেই বাহু মানে ও অভিমুখে ওই ভেক্টরগুলোর লব্ধির সমান হবে। অর্থাৎ এখানে যদি এইটা একটা এ ভেক্টর হয়, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি যদি মিলে, আর এইটা যদি ডি থেকে এ হতো, তাহলে এই যে এইটা যদি ই হয়, তাহলে ই ইকুয়াল টু ই ভেক্টর ইকুয়াল টু এটা ই ভেক্টর প্রত্যেকটা ভেক্টর ই ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ই ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এইটাই হচ্ছে বহুভুজের সূত্র। আর বলছে দেখাও যে একটি টান করা অনুভূমিক তারের মধ্যবিন্দু থেকে কোনো ওজন ঝুলিয়ে দিলে তারটি অনুভূমিক থাকে না। ধরো এটা একটা তার, প্রথম টান করা আছে তারটা, ঠিক আছে। এবার এর উপর মধ্যবিন্দুতে একটা ওয়েটকে টাঙিয়ে দেওয়া হবে, তাহলে এই ওয়েটটাকে টাঙিয়ে দিলে কি হচ্ছে, যে এই ওয়েটটা তারের ওপর একটা টান প্রযুক্ত হচ্ছে। এই টানের জন্য তারের মধ্যে কি হচ্ছে, এই টানের জন্য তারের মধ্যে একটা দৈর্ঘ্য বল প্রয়োগ হচ্ছে। তার মানে এই টানের জন্য তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, বা তারের যখন দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তখন তারটা ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, তখন তারটা আর অনুভূমিকভাবে থাকতে পারছে না। এবার আসছি 20 নম্বরের কোশ্চেনটা। কি বলছে, পাস্কালের সূত্রটি লেখো। ওকে, তো এটা মুছে নি। দেখি তাহলে পাস্কালের সূত্র কি বলে, যে পাস্কালের সূত্র বলে যে স্থির তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে তরল সেই চাপ অপরিবর্তিত মানে সর্বদিকে সঞ্চালিত করে, এবং সঞ্চালিত চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর লম্বভাবে ক্রিয়া করে। এটাই হচ্ছে পাস্কালের সূত্র। ওকে, এবার বলছে পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি ব্যাখ্যা করো। তাহলে ঘাত বৃদ্ধির নীতি ব্যাখ্যা করতে গেলে প্রথমে একটা কি করছি, একটা ছোট পিস্টন, একটা বড় পিস্টন, ঠিক আছে। এইটার ক্ষেত্রফল হচ্ছে A2 আর এটার ক্ষেত্রফল হচ্ছে A1 প্রস্থচ্ছেদ, ঠিক আছে। এবার এর মধ্যে যে ওজনটা চাপানো হচ্ছে সেটা হচ্ছে W2 আর এর মধ্যে হচ্ছে W1, ঠিক আছে। তাহলে এই যে প্রথম কি হচ্ছে, যে এটার মধ্যে যে প্রযুক্ত ঘাতটা দেওয়া হচ্ছে, নিম্নমুখী চাপটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি, যে W2/A2 আর এর মধ্যে হচ্ছে W1/A1, তাই তো। তাহলে কি বলেছে, যে পাস্কালের সূত্র অনুযায়ী মোট ঘাত সমান, তার মানে এর ক্ষেত্রে যে চাপ হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, তার মানে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, যে W2/A2 ইন্টু A1, এটাই হচ্ছে, তাহলে এইটাই ইকুয়াল টু হচ্ছে W1, এটাই ইকুয়াল টু হচ্ছে W1, তাই তো। তাহলে এই ওজনটাকে নিয়ে রয়েছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে W2/A2 ইকুয়াল টু W1/A1, এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইভাবে আবদ্ধ তরলের এক স্থানে অল্প প্রয়োগ করলে অন্য স্থানে বহুগুণ বল উৎপন্ন হচ্ছে। মানে এখানে যদি অল্প পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এখানে প্রচুর পরিমাণে বল প্রয়োগ হচ্ছে। ওকে, একেই বলা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি। ওকে, এবার একটা কোশ্চেন দিয়েছে যে হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ দিয়েছে। ছোট পিস্টন ধরো A1 এর প্রস্তুত, A1 এর মান দিয়েছে পয়েন্ট দিয়ে দিয়েছে, দেখি A1 ইকুয়াল টু দিয়েছে 0.09 মিটার স্কোয়ার, ঠিক আছে।
আর এটুর মান কি দিয়েছে, এটুর মান বড়টার প্রস্থচ্ছেদ দিয়েছে 1.8 মিটার স্কোয়ার। এবার বলছে যদি ছোট পিস্টনে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলটা বা ওয়েটটাকেই ধরছি, সে W1 ইকুয়াল টু যদি হয় 100 কেজি ওয়েট, 100 কেজি ওয়েট। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে W2 ইকুয়াল টু কি হবে? তাহলে কি দেখছি যে W2 ইকুয়াল টু হচ্ছে W1 ইন্টু A2 বাই A1। তার মানে এখানে হচ্ছে 100 ইন্টু এখানে 1.8 ইন্টু 0.09, তাই তো? তাহলে 9 কেটে গেলে হচ্ছে 0.2, এটা হচ্ছে মানে ইকুয়াল টু 20 গুণ, তার মানে হচ্ছে 20 মানে হচ্ছে 2000 মানে 2000 কেজি ওয়েট। এটা হবে অ্যান্সার। এবার আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে যে একই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের যেখানে গামা দিয়ে দিয়েছে আর হিলিয়াম গ্যাসের গামা দিয়ে দিয়েছে, শব্দ বেগের অনুপাত কি হবে? তাহলে আমরা কি জানি শব্দের বেগ v ইকুয়াল টু হচ্ছে √P বাই রো, বা আরেকভাবে লিখতে পারি যে √গামা ইন্টু RT বাই m। ঠিক আছে, তাহলে একই উষ্ণতা বলেছে, তার মানে টি সেম। তাহলে এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি VH লিখি আর এর ক্ষেত্রে যদি হিলিয়ামের ক্ষেত্রে VE লিখি, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে √গামা H ইন্টু MHE ডিভাইডেড বাই গামা HE ইন্টু MH। এটা হচ্ছে, তাহলে গামার মানটা কি দিয়েছে? গামার মানটা দিয়েছে 7/5, 7/5। এইটার মান দিয়েছে 5/3। আর এখানে আমরা কি জানি আণবিক ভর কত? হিলিয়ামের 4 আর হাইড্রোজেনের 1। বা H2 যদি ধরি তাহলে হচ্ছে 2, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 2। তাহলে এই জিনিস কি হচ্ছে উত্তরের মধ্যে 7 ইন্টু 2 ইন্টু 3, 7 ইন্টু 2 ইন্টু 3 বাই 5 ইন্টু 5, 5 ইন্টু 5। এটা হচ্ছে, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 6, এই হচ্ছে 42, 7 6 42 ডিভাইডেড বাই 5। তার মানে এইটা হচ্ছে মানটা, কিন্তু এখানে মান কত দিয়ে আছে? √12/5। তার মানে এই দুইটাই কি হচ্ছে সত্য মান, মিথ্যা। ওকে, এবার কি বলছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সম্পর্কিত নিউটনের সূত্রানুসারে শব্দের বেগ কত ছিল? তাহলে নিউটন কিভাবে সূত্র এটা করেছিল সেটাকে দেখিনি। ওকে, তারপরে সেটাকে ল্যাপ্লাস কিভাবে সংশোধন করেছিল সেটাও দেখব। ওকে, তাহলে প্রথমে নিউটনের সূত্রটা, নিউটন কিভাবে শব্দের বেগ নির্ণয় করেছিলেন। তাহলে নিউটন প্রথমে ধরে নিয়েছিলেন কি যে যে প্রক্রিয়াটা শব্দের প্রক্রিয়াটা, শব্দ যে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে প্রসারিত হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ সব জায়গায় উষ্ণতা সমান থাকে। তাহলে এই ক্ষেত্রে যদি সব জায়গায় উষ্ণতা সমান থাকে তার মানে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে প্রথমে যদি চাপ P হয় এবং পরে সেই চাপ বৃদ্ধি পেয়ে P প্লাস স্মল p হয়েছিল এবং আয়তন V মাইনাস স্মল v হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি যে PV প্লাস PV প্লাস কি হচ্ছে যে P ইন্টু স্মল v মাইনাস V ইন্টু, এবার দেখো স্মল p আর স্মল v ছোট, তার জন্য এটা লিখছি না। ওকে, নেগলেক্ট করছি। তাহলে এখান থেকে দেখো PV কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে PV ইকুয়াল টু স্মল p ক্যাপিটাল V। তার মানে এখান থেকে P ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? P ইকুয়াল টু দাঁড়াচ্ছে স্মল p বাই স্মল v বাই ক্যাপিটাল V। এটা তার মানে এই স্মল p এটাই হচ্ছে কি আয়তন পীড়ন।
আর এটা হচ্ছে আয়তন বিকৃতি। তার মানে এইটাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি বাই রো। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু রুট ওভার পি বাই রো। ওকে, তাহলে এইটা যদি হয়, এখানে ভ্যালুগুলোর মান কি বসিয়েছিল, যে পি ইকুয়াল টু বসিয়েছিল, যে পি ইকুয়াল টু বসানো হয়েছিল কি এখানে, পি ইকুয়াল টু 76 সেন্টিমিটার এইচজি, হুইচ ইজ ইকুয়াল টু 76 ইন্টু 13.6 ইন্টু 980 এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা পি এর মান। আর রো এর মান কত ধরা হয়েছিল, রো এর মান বায়ুর ক্ষেত্রে ধরা হয়েছিল 0.001,293 এত গ্রাম পার সিসি। তাহলে এই দুটো বসিয়ে যে মানটা এসেছিল ভি এর, সেটা এসেছিল 28,000 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 280 মিটার পার সেকেন্ড। এটা পেয়েছিল নিউটন। ঠিক আছে, এরপরে ল্যাপ্লাস কি সংশোধন করেছিলেন, যে তিনি বলেছিলেন যে শব্দর যে প্রসারণ করছে বায়ু মাধ্যমে গতিশীল হচ্ছে, সেখানে তনুভবন এবং ঘনীভবন হচ্ছে। এই যে তনুভবন আর ঘনীভবন হওয়ার সময় সব জায়গায় উষ্ণতা সমান থাকে না। তার মানে এই যে প্রক্রিয়াটা, এটা একটা রুদ্ধতাপ প্রক্রিয়াতে পরিণত হচ্ছে। তাহলে এটা যদি একটা রুদ্ধতাপ প্রক্রিয়াতে পরিণত হয়, তখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট। এই ফর্মুলা ধরতে হচ্ছে, যেখানে নিউটন কি ধরেছিলেন, সমষ্ণ প্রক্রিয়া পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরেছিলেন। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, যে ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা প্লাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি ইন্টু পি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে পি এর মান কত পাচ্ছে, দেখো ডিপি বাই মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি, যেখানে এখানে একটা গামা টাইমস অফ পি, এটা পাচ্ছে। তাহলে এখানে পি এর জায়গায় চেঞ্জ হচ্ছে কিসের, গামা পি এর। তার মানে যে ভি এর মানটা পাচ্ছি সেটা হচ্ছে গামা পি বাই রো। তার মানে আগে যে মানটা পেয়েছিলাম তার থেকে গামা ইন্টু 280 এত মিটার পার সেকেন্ড হচ্ছে টাইমস। তার মানে গামা যদি মান আমি দ্বিপারমাণবিক ধরি, তাহলে গামার মান হচ্ছে 1.4। তাহলে 1.4 মানটা বসালে আমার যে মানটা আসছে সেটা হচ্ছে 332.2 এত মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ল্যাপ্লাসের সংশোধন। ওকে, এবার পরের কোশ্চেনে আসি। এটা মুছে দিই। দেখো এখানে কি বলছে, প্রথম কোশ্চেন, ধ্বনি ও প্রতিধ্বনির মধ্যে কিভাবে স্বরকম্প সৃষ্টি হয়। তাহলে দেখো, ধ্বনি আর প্রতিধ্বনি আমরা কখন শুনতে পাই, যদি আমাদের কান 0.1 সেকেন্ড পরে শোনে, তবেই কিন্তু আমরা প্রতিধ্বনিটা ভালো করে বুঝতে পারি। বা স্বরকম্প কখন সৃষ্টি হতে পারে, যদি ধ্বনি আর প্রতিধ্বনির মধ্যে গ্যাপ খুবই কম হয়। ওকে, তবেই কিন্তু আমরা স্বরকম্প শুনতে পারবো। এবং এখানে আরো বলে রাখি যে স্বরকম্পের সংখ্যা সেকেন্ডে 10-এর বেশি হলে প্রবলের হ্রাস বৃদ্ধি আলাদা করে কানে ধরা পড়ে না। এবার পরের কোশ্চেনে কি বলছে, যে ডপলার ক্রিয়া কাকে বলে। ডপলার ক্রিয়া কাকে বলে, শ্রোতা এবং উৎস, মানে শব্দের উৎস মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতার নিকট তরঙ্গের কম্পাঙ্কের আপাত পরিবর্তন হয়। কম্পাঙ্কের এই আপাত পরিবর্তনকে ডপলার ক্রিয়া বলে। এবার তারপরে কোশ্চেনে কি দিয়েছে, যে শব্দ আলো ডপলার ক্রিয়ার একটি পার্থক্য লেখা। তাহলে শব্দের ডপলার ক্রিয়া কখন হচ্ছে, শব্দের ডপলার ক্রিয়া হচ্ছে যখন আমরা দাঁড়িয়ে আছি এবং স্টেশনে দাঁড়িয়ে আছি এবং একটা ট্রেন হুইসেল বাজাতে যখন আমাদের সামনে থেকে পেরিয়ে যাচ্ছে, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শব্দের ডপলার ক্রিয়া। আর আলোর ক্ষেত্রে কি হচ্ছে, আলোর ক্ষেত্রে দেখা যায় যে জ্যোতিষ্কগুলো ধীরে ধীরে
ওদের একটা রেড শিফট দেখা যায়, রেড শিফট, যেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি। তো এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করে আমরা দেখতে পাই যে আমাদের এই মহাবিশ্ব প্রসারণশীল, যেটা আমাদের এই আলোর টকলার ক্রিয়ার ক্ষেত্রে বুঝতে পারি, মাধ্যম দিয়ে বুঝতে পারি। এবার তারপরে কোশ্চেন কি বলেছে, যদি কোনো শব্দের উৎস ভিএস উত্তেজকে একটি স্থির শ্রোতার অভিমুখে অগ্রসর হয়, তবে দেখাও যে তার আপাত কম্পাঙ্ক এইটা। তাহলে এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে হচ্ছে শব্দের উৎস হচ্ছে গতিশীল আর শ্রোতা হচ্ছে স্থির, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে ধরে নিচ্ছি যে এটা এ বিন এখানে আর এ বি, ওকে, এখানে হচ্ছে উৎসটা আছে, উৎস, আর এখানে হচ্ছে শ্রোতা আছে, ঠিক আছে। প্রথমে যে তরঙ্গ আসছিল সেটা হচ্ছে এন সংখ্যক তরঙ্গ আসছিল, ওকে। আর এবার এই যে উৎস সে শ্রোতার দিকে কি বেগে গতিশীল, সে ভিএস বেগে গতিশীল, ভিএস বেগে গতিশীল, ঠিক আছে। তাহলে প্রথমে বেগ ছিল কি, প্রথমে ছিল সি, প্রথমে বেগ ছিল সি, আর পরে বেগ হচ্ছে ভিএস, আর এই বাকি অংশটা কি হচ্ছে, তাহলে বাকি অংশটার বেগ হচ্ছে সি মাইনাস ভিএস, তাই তো? এখানে আছে শ্রোতা। তাহলে দেখো উৎস শ্রোতার দিকে গতিশীল হয়ে, তাহলে 1 সেকেন্ড পরে উৎস এস অবস্থান থেকে এস প্রাইম অবস্থানে যাবে, অর্থাৎ এস প্রাইম ইকুয়াল টু কি হচ্ছে ভিএস, এবং শ্রোতার সাপেক্ষে শব্দের বেগ অপরিবর্তিত থাকে বলে প্রতি সেকেন্ডে যে এন সংখ্যক তরঙ্গ উৎপন্ন হচ্ছে তা ভি মাইনাস ভিএস অর্থাৎ এস প্রাইম ও এর মধ্যেই অবস্থান করবে, ফলে তরঙ্গগুলো সংকুচিত অবস্থায় থাকবে এবং তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। এবং পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 হলে ল্যামডা 1 ইকুয়াল টু কি হবে, ল্যামডা 1 ইকুয়াল টু হবে সি মাইনাস ভিএস বাই এন। সুতরাং শ্রোতা যে শব্দ শুনবে তার আপাত কম্পাঙ্ক হবে এন প্রাইম ইকুয়াল টু হচ্ছে এন প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা 1, সি বাই ল্যামডা 1। তার মানে এইটা ইকুয়াল টু সি বাই তাহলে 12 নম্বর সি মাইনাস কার্যশক্তি উপপাদ্যটি বিবৃত করো। তাহলে সরি, অন্য একটা ভিডিও অন হয়ে গেছিল। তো এবার দেখো কি হচ্ছে, সি বাই সি ইন্টু ভিএস, ইন্টু ভিএস ইন্টু উপরে কি হয়ে যাচ্ছে এন, তার মানে এটাই আমার প্রমাণ, ওকে। তাহলে এখানে আমি এন প্রাইম দিয়ে লিখলাম, তোমাদের এখানে প্রমাণ করতে দেওয়া ছিল যে এফ প্রাইম ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু সি বাই সি মাইনাস ভিএস, তার মানে এটাই প্রমাণিত হয়ে গেল, ওকে। তাহলে দেখো এখানে যদি কোনো কোশ্চেনে তোমাদের কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ওকে। এবং এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো তোমাদের প্রবলেমস। আশা করি তোমাদের ভালো হবে, এই কোশ্চেনগুলো সলভ করতে থাকো এবং প্রতি সপ্তাহে 1-2 করে টেস্ট আসছে, তো তার সলিউশন আমি দিয়ে দেবো। তো আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।